আচ্ছা, আহ, এখন আপনাদের সাথে আমি, স্যারের সাথে কথা হ্যাঁ বলেন। রফিক স্যারের সাথে কথা বলার ছিল। স্যারকে একটু বলবেন আমাদের গ্রুপে একটু কথা বলার জন্য। কোন স্যার? বলতেছি আমরা মেঘনা পাইপ বেচি আর কি। হ্যাঁ, মানে আমি হ্যাঁ। এখন স্যার রফিক স্যারকে একটু বলবেন যে আমাদের মেঘনা তোমার কথা শোনা যাচ্ছে একটু না, দরকার। শুরু করব। হ্যাঁ। ও আচ্ছা। আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। আপনারা কি আমাকে এখন দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানান, তাহলে আমি ক্লাসের আগাবো। অলরেডি 14 মিনিট পাস হয়ে গেছে, আপনাদের কথা শুনলাম। ক্লাস রিলেটেড কথা বা বিগত ক্লাসের যদি কোনো কোশ্চেন থাকে সেটা বললে আমি আরো খুশি হইতাম। কারণ আমি সব সময় এটাই চাই। আমি চাই যে পড়ার মধ্যে আমরা থাকি, আমরা 2টা ঘন্টা এখানে যেভাবেই যে আসি না কেন, আমাদের টাইমটা যেন টোটালি পড়ার মধ্যেই যায়। এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা বলেন, তারপরে আমি আমার সামনের ক্লাসে চলে যাব। হ্যাঁ, একজন বললেই হবে যে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে অ্যাজ ইউজুয়াল ক্লাসের প্রথমে আমার পরিচয় দেওয়া থাকে। এই পরিচয়টা আমি আপনাদেরকে হয়তো একাধিকবার দিছি, তাও আমি বলি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ হোসেন। আমি বিসিএস তথ্য ক্যাডারে 38 বিসিএস থেকে কর্মরত আছি। আর আমি বিদ্যাবাড়িতে আছি সিনিয়র শিক্ষক বিজ্ঞান এবং আইসিটি হিসাবে। তো এটা মানে একদম অ্যাজ ইউজুয়াল কথা। তো আমরা আজকে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির, আচ্ছা অল ক্লিয়ার, ভেরি গুড। আমরা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির আসলে আমাদের সাথে আছে বিপুল বিশ্বাস, তারপরে আফরোজা আক্তার, আর কে কে আছে একটু দেখেন তো। নিচে আছেন ওই যে এই সুমা আক্তার আছে। তো আমরা আজকে 2 নাম্বার লেকচারটা পড়বো। আমাদের আজকে পড়া হচ্ছে 2 নাম্বার লেকচার। প্রথমে এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে আলোচ্য বিষয়, অর্থাৎ আমরা আজকে এই 2 নাম্বার টপিকসে, এই 2 নাম্বার লেকচারে আমরা কি কি পড়বো। এখানে 3টা টপিকস লেখা আছে, যে কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার অপারেটিং সিস্টেম, আর হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম। এই সব কিছুই হচ্ছে কম্পিউটার সফটওয়্যার বেস, এই পুরো ক্লাসটাই সফটওয়্যার বেস। আর সফটওয়্যার বেস ক্লাসগুলো নর্মালি ম্যাথমেটিক্যাল না, বা মানে প্রেজেন্টেটিভ না, ইমেজ ইমেজ দিয়ে দেখানোর মতো না। এগুলো হচ্ছে ইনফরমেটিভ ক্লাস। কিছু ক্লাস থাকে যেগুলো আপনার ম্যাথমেটিক্যাল, কিছু ক্লাস থাকে যেগুলো আপনার ইনফরমেটিভ, আবার কিছু ক্লাস থাকে। আচ্ছা, ভিডিও আটকে আসছে কারণ আপনার নেটের প্রবলেমের কারণে। আর আমি একটু বলে নিই, এই যে আমি ব্ল্যাকবোর্ডের দিকে তাকায় কথা বললে ক্যামেরার অ্যাঙ্গেলে মনে হচ্ছে কি আমি অন্য দিকে তাকায় আছি, এটা একটু ঠিক করতে হবে। হ্যাঁ, না, আমি কিন্তু ওদের দিকে তাকাই কথা বলতেছি, আমি কিন্তু ডিসপ্লে মানে মানে মনিটরের দিকে তাকাই কথা বলতেছি, কিন্তু মনে হইতেছে যে আমি অন্যদিকে। আমার যখন ক্যামেরার দিকে তাকায় কথা বললে আমি পড়তে পারবো না। তো ওইটা একটু ওইভাবে সেট আপ করলে ভালো হয়। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভিডিও তো হ্যাঁ, এইভাবে দিলে একদম তাহলে ক্লিয়ারটা হয়। আর দরজাটা একটু দেখেন, দেখি 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 একটুখানি। আচ্ছা, আরো অনেক জায়গা আছে, আরো 6 ইঞ্চি আসা যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে, এরকম করে এইটুকু এইটুকু থাকলেই হবে। আমি একটু চেপে কথা বললাম, সমস্যা নেই। এখানে ঘুরাই দেন, ওই বর্ডারটা দেখা যাচ্ছে না। ব্যাস, ওকে, ঠিক আছে। ভিডিও অন করে দেন। আচ্ছা, এখন মনে হয় সবকিছু ঠিক আছে। হ্যাঁ, এই যে এখন দেখা যাবে এই যে 1LT, আপনার নাম যেন কি আরেকদিন বলছিলেন, ঠিক আছে, আমি ভুলে গেছি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সফটওয়্যার, প্রথম কথা হচ্ছে সফটওয়্যার। দেখেন এখন সবকিছু দেখা এবং শোনা যাচ্ছে। হ্যাঁ,
সফটওয়্যার জিনিসটা কি এটা আগে আমার বুঝতে হবে। কম্পিউটারের মেইনলি কয়টা জিনিস থাকে? কম্পিউটারের অনেকগুলো জিনিস থাকে। মোটা দাগে একটা পিসিকে এটা যদি একটা পিসি হয়, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে, প্রথম জিনিস হলো সফটওয়্যার। সেকেন্ড জিনিস হচ্ছে হার্ডওয়্যার। আচ্ছা, হার্ডওয়্যার। আচ্ছা, এই হার্ডওয়্যার জিনিস কোনগুলা? হার্ডওয়্যার হচ্ছে, দেখেন, যে কোনো যন্ত্র চলতে গেলে তার কয়েকটা জিনিস লাগে। একটা হচ্ছে তার বাহ্যিক কাঠামো। যেমন আমি একজন মানুষ, তাই না? আমি একজন মানুষ, আমাকে চলতে হলে আমার হাত লাগবে, পা লাগবে, মাথা লাগবে, নাক লাগবে, মুখ লাগবে, কান লাগবে, এরকম অনেক কিছু লাগবে যেগুলো বাহ্যিক ভাবে দেখা যায়। কিন্তু আমার আমার ধরেন মুখ আছে, আমি সুন্দর নাক আছে, সবই আছে, ভালো কথা, চোখও আছে, কিন্তু আমি বোবা এবং অন্ধ। তাহলে এই যে আমার চোখ এবং আমার মুখ, এগুলোর কোনো কাজ আছে? এগুলোর কোনো কাজে দিল? বলেন, কাজে দিল না। তার মানে কি? চোখ থাকতে হলে চোখ থাকতে হলে আমাকে অবশ্যই দেখার জিনিসটা ঠিক রাখতে হবে, অর্থাৎ আমার মাথার মধ্যে যে দেখার মেকানিজম, ভিতরে কর্নিয়া টর্নিয়া, নার্ভের যে কানেকশন এবং দেখার যে একটা মানে কনসিকুয়েন্স আছে, সেগুলো সব ঠিক রাখতে হবে, তাই না? তাহলে বোঝা গেল কি? তাহলে বোঝা গেল যে আমার চোখ থাকলেই হবে না, এটা দেখার ক্ষমতা থাকতে হবে। আমার মুখ থাকলেই হবে না, আমার মাথার মধ্যে যদি কথা বলার বুদ্ধি না থাকে, বুদ্ধি মানে সফটওয়্যার, ধরেন কথা বলার সফটওয়্যার না থাকে, তাহলে আমার মুখের কোনো কাজ নেই। অনুরূপভাবে কম্পিউটারের যা কিছু আপনি হাত দিয়ে ধরতে পারবেন, যা কিছু বাইরে থেকে দেখা যায়, সিপিইউ বলেন, তারপরে মনিটর বলেন, তারপরে হচ্ছে মাউস বলেন, কিবোর্ড বলেন, তা এরকম যত কিছু আছে, যা কিছু ডিসপ্লে বলেন, যা কিছু আপনারা দেখতে পারতেছেন, যা কিছু আপনারা ধরতে পারতেছেন, সেটাই হচ্ছে হার্ডওয়্যার। তাহলে আমার শরীরটা যেমন আমার হার্ডওয়্যার, আমার দেহ আছে, সব আছে, একটা মরা মানুষ শুধু প্রাণটা নাই, তাই না? তার সবই তো আছে, তার শরীরের হার্ট, হৃৎপিণ্ড সবই আছে, শুধু তার প্রাণটা নাই। হার্ডওয়্যার হচ্ছে আমাদের দেহ, আর এই যে সফটওয়্যার হচ্ছে প্রাণ। কম্পিউটারেরও একই। সব যন্ত্রপাতি একসাথে জোড়া লাগালেন, আপনি কারেন্টের লাইনও দিলেন, কিন্তু ওর মধ্যে যদি কোনো সফটওয়্যার না থাকে, তাহলে ওটিতে কোনো কাজ করতে পারবে না। অর্থাৎ সফটওয়্যার হচ্ছে হার্ডওয়্যারের প্রাণ। হার্ডওয়্যার কিভাবে কাজ করবে, সেগুলোকে কিভাবে চালাবে, এটার কন্ট্রোল করবে হচ্ছে সফটওয়্যার। মোটা দাগে এটাই হলো মেইন কথা। সফটওয়্যার ব্যাপারটা বোঝা যাচ্ছে? সফটওয়্যার আবার বিভিন্ন প্রকার হয়, সেটা নিয়েই আমরা এখানে আলাপ করছিলাম। এই যে সফটওয়্যার যে বিভিন্ন প্রকার হয়, এখানকার এই প্রকারগুলাই হচ্ছে একটা, এই যে একটা হলো অপারেটিং সিস্টেম, আর একটা হলো কি, ইউটিলিটি সফটওয়্যার। আর এই বিভিন্ন ভাবে ভাগ করা হয়, এই সফটওয়্যার গুলোকে জাস্ট বিভিন্ন নামে ভাগ করা হয়। তাহলে এই সফটওয়্যার গুলো আবার বিভিন্ন প্রকার হইতে পারে, এই প্রকারগুলো আমরা কি করতেছি, ভাগ করতেছি, তাই না? আচ্ছা, এই বিভিন্ন ভাগের সফটওয়্যার নিয়েই আমরা আজকে পড়াশোনা করব, ঠিক আছে? বিভিন্ন ভাগের ভাগের সফটওয়্যার নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। এই যে দেখেন, সমস্যার সমাধান এবং কার্য সম্পাদনের জন্য ধারাবাহিকভাবে সুশৃঙ্খলভাবে যে নির্দেশনা থাকে, সেটাই হচ্ছে সফটওয়্যার। ধরেন আমরা যখন ছোট বাচ্চা ছিলাম, আমরা আমরা মাত্র জন্মগ্রহণ করছি, আমাদের মাথায় কোনো বুদ্ধি নাই, আমাদের কোনো সফটওয়্যার ছিল না। রাস্তায় যদি একটা বেবিকে ছেড়ে দেন, সেই বেবি কিন্তু যদি হামাগুড়ি দেওয়া শেখে, সে হামাগুড়ি দিয়ে কিন্তু রাস্তা পার হবে, সে কোনো দিক তাকাবেও না, কোনো দিক দেখবেও না, কোনো গাড়ি আসতেছে না, ট্রাক আসতেছে তার পিছনে মারা যাবে না কি যাবে, সে কিচ্ছু চিন্তা করবে না। অর্থাৎ তার মাথাটা হার্ডওয়্যার আছে, সে মুভমেন্ট করতে পারে, সব করতে পারে, কিন্তু তার সফটওয়্যারটা ঠিক নাই। তখন আমরা ধীরে ধীরে তার সফটওয়্যারটা ডেভেলপ করে দিই, আমরা বাবা মা, আমরা মুরব্বী, আমাদের সমাজ, আমরা সবাই বলি যে শোনো, তুমি যদি রাস্তা পার হতে চাও, এইদিকে দেখবা, ওইদিকে দেখবা, তারপরে ফাঁকা রাস্তা দেখলে আস্তে আস্তে পার হয়ে যাবা, নতুবা তুমি অ্যাক্সিডেন্ট করে মারা যাবা। এই কথাটা যদি আমি মানুষ ওটাকে না বলি, ও যদি তার পারিপার্শ্বিক থেকে অর্জন না করে, তাহলে কিন্তু ও এইটা বুঝতে পারবে না। এরকম ধারাবাহিক নির্দেশ দিলাম না, যে তুমি আগে রাস্তায় দাঁড়াবা, দাঁড়ায় দেখবা এদিকে গাড়ি আসতেছি না, ওইদিকে গাড়ি আসতেছি না কেন, তারপরে তুমি যদি মনে করো ক্লিয়ার, তারপরে পার হবা। অথবা তুমি যদি গাড়ি এসেও যায়, হাত দিয়ে দাঁড় করায়, এই যে আমি ইনস্ট্রাকশন গুলো দিলাম, একটার পর একটা ইনস্ট্রাকশন, এটা আমার মাথার মধ্যে সব কাজের, যখন আপনি রান্না করতে যাবেন, আচ্ছা, আচ্ছা, ভিডিও আপনার ওই নেটওয়ার্কের সমস্যা না, এটা হচ্ছে আপনার ডাউনলোড স্পিডের সমস্যা। সুমি আক্তার, আপনার ব্যান্ডউইথে প্রবলেম, আপনি যে এলাকায় আছেন সেখানে ইন্টারনেট স্পিডটা কম, যার ফলে আপনি ভিডিওটা দেখতে পারতেছেন না। হ্যাঁ, এটা আসলে আমাদের কিছু করার নাই, এটা আমরা কিছু করতে পারবো না, আপনারও কিছু করার নাই। আপনি হয়তো অপারেটর চেঞ্জ করতে পারেন, যদি গ্রামীণ ফোন ইউজ করেন, এয়ারটেল নিতে পারেন, এয়ারটেল ইউজ করলে বাংলা লিঙ্ক নিতে পারেন, এরকম বিভিন্ন অপারেটর চেঞ্জ করে টেলিটক নিতে পারেন, দিয়ে আপনার কোনটাতে ভালো স্পিড পান সেখানে আপনার দেখতে হবে। আসলে আমাদের এখানে আর কিছু করার নাই। হ্যাঁ,
আপনার প্রবলেমটা সরি, দুঃখিত, আমি সলভ করতে পারতেছি না, বা আমাদের এন্ড থেকে এটার সলিউশন করা যাচ্ছে না। তো যেটা বলতেছিলাম, কি যেন বলতেছিলাম, সফটওয়্যার। এই যে এই যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি, আমরা ধরেন রান্না করব, রান্না করতে হলে আমাদের মাথার মধ্যে কিন্তু অটোমেটিকলি ইনস্ট্রাকশন শুরু হয়। প্রথমে আমার একটা পাতিল লাগবে, তারপরে আমি এই সবজি লাগবে, সেটা কাটতে হবে, সেটা ধুতে হবে, সেটা এটার মধ্যে দিতে হবে, তারপরে এর মধ্যে হলুদ লবণ মরিচ। এই যে আমাদের মাথার মধ্যে কিন্তু ইনস্ট্রাকশন একটার পরে একটা আসতেছে, এগুলো হচ্ছে সফটওয়্যার। এগুলো সবকিছুই সফটওয়্যার। কম্পিউটারের ভাষায় আমরা যদি একটা কম্পিউটার হইতাম, তাহলে এটা আমাদের সবকিছুই সফটওয়্যার হইতো, তাই না? কম্পিউটারে আমাদের এগুলো লিখে লিখে দিতে হয়। আমাদেরকে আল্লাহ উন্নত মানের কম্পিউটার হিসেবে বানাইছে, আমরা সেগুলো দেখে দেখে শিখতে পারি। এগুলো সব সফটওয়্যার। তো এই ধরনের নির্দেশনামূলক জিনিসগুলাই হচ্ছে সফটওয়্যার। নিচে একটা কথা ছিল যে সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অর্থহীন, এটা আমি বলছিলাম। যে প্রাণ ছাড়া দেহ যেরকম অর্থহীন, প্রাণ ছাড়া দেহ যেরকম অর্থহীন, সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যারও অর্থহীন। সরি, একটু পানি খেয়ে নিলাম এই, ঠিক আছে, এই জন্য একটু ক্যামেরার বাইরে চলে গেছিলাম। এখন সফটওয়্যারের প্রকারভেদ, সফটওয়্যারের প্রকারভেদ, এই যে সফটওয়্যারের প্রকারভেদ জিনিসটা দেখেন। সফটওয়্যারের প্রকারভেদ, প্রথম হচ্ছে দুই ধরনের সফটওয়্যার। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আর একটা হলো ব্যবহারিক সফটওয়্যার। আচ্ছা, ব্যবহারিক সফটওয়্যার, এই যে কিছুক্ষণ আগে আমি একটা বেবি দিয়ে উদাহরণ দিলাম, যে একটা বাচ্চা কিন্তু নড়তে পারে, হাঁটতে পারে। তো সে যে নড়াচড়া করবে, তার যে হাঁটার চলাফেরা করবে, এটাও কিন্তু তার মানে মাথার মধ্যে একটা সফটওয়্যারের মতো ইনস্ট্রাকশন দিয়েই মাথা থেকে হাতে ইনস্ট্রাকশন যায়, সে নড়াচড়া করে, এইভাবে নড়লে সে হাঁটতে পারে। এই যে একটা সিস্টেম তৈরি হয়ে গেল, মানে আমার বডিটা একটা দাঁড়াইছে একটা কাজের মতো করে, এরকম সফটওয়্যার যেটা, সেটা হলো সিস্টেম সফটওয়্যার। সেটা কি? যেটা বিল্ট ইন, সেটা আমি তৈরি করে দিয়েছি সিস্টেমকে কাজের জন্য প্রস্তুত করবে, অর্থাৎ আমার আমার হাত পা, আমার হাত পা নড়াচড়ার জন্য প্রস্তুত। এই যে আমি নাড়াচাড়া করতে পারতেছি, এটার জন্য আমার হাত পা প্রস্তুত, এটা হলো আমার সিস্টেম সফটওয়্যার। এখন আমি যদি রান্না করতে চাই, আমি যদি রান্না করতে চাই, আমি ধরেন জীবনে কোনোদিন রান্না কিভাবে করে আমি দেখি নাই, তাহলে আমি যদি একটা রোবট হইতাম ধরেন মানুষের মতো, তাহলে আমি যদি রান্না করতে চাইতাম, তাহলে আমার মাথার মধ্যে রান্নার সফটওয়্যারটা ঢুকাইতে হইতো। রান্নার সফটওয়্যারটা কি ঢুকাইতে হইতো, তখন আমি রান্না করতে পারতাম। এই যে আমি চলতেছি ফিরতেছি, এটা আমার সিস্টেম চালু রাখছে, এটা হলো সিস্টেম সফটওয়্যার। আর যখন আমি কোনো একটা ব্যবহারিক কাজের জন্য কাজে গেলাম দেখে, সেটা হচ্ছে কি, আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন আমি আপনাকে একটা কথা বলি, যারা কম্পিউটার বা মোবাইল ইউজ করেন, তারা দেখবেন কম্পিউটার বা মোবাইল যারা ইউজ করেন, কম্পিউটার বা মোবাইল যারা ইউজ করেন, তারা একটা জিনিস দেখবেন, যে এই যে উইন্ডোজ, ধরেন কম্পিউটার, কম্পিউটার, উইন্ডোজ, এটা ল্যাপটপ, এটা সবাই তো আমরা জানি, DOWS হবে, এটা WS হবে। আচ্ছা, এই যে উইন্ডোজ বা উইন্ডোজ যেটাই দিই না কেন, এই MS উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ, এই মাইক্রোসফট উইন্ডোজ যখন আমরা চালু করি, এই কম্পিউটারের মধ্যে যদি উইন্ডোজ সফটওয়্যার না থাকে, তাহলে কিন্তু কম্পিউটার অনই হয় না, এই কম্পিউটার কিছুই দেখা যায় না, তাই না? এই যে কম্পিউটারের সিস্টেম, একটা হার্ডওয়্যার, সেটাকে কাজের উপযোগী করে গড়ে তুললো উইন্ডোজ। উইন্ডোজ, এই উইন্ডোজটা হলো সিস্টেম সফটওয়্যার। এই যারটা মিউট মিউট আনমিউট করা আছে সে মিউট করেন, আর যদি কথা বলার থাকে আনমিউট করে কথা বলেন। এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার উইন্ডোজ। সে সিস্টেমকে কাজ করার জন্য উপযুক্ত করে বানাইছে, ভালো কথা। কিন্তু আমি যদি লেখালেখি করতে যাই, আমি যদি কি করতে যাই, লেখালেখি করতে যাই, তাহলে একটা কম্পিউটারের কি সরাসরি আপনি এনেই লেখালেখি করতে পারবেন না? তখন আবার MS ওয়ার্ড, ওয়ার্ড সফটওয়্যারটা লাগবে। এটা মুছে যায় কেন? এর মাঝে মাঝে উল্টাপাল্টা ইনস্ট্রাকশন নেই। এই MS ওয়ার্ড সফটওয়্যারটা যদি আপনার মোবাইল, আপনার কম্পিউটার, আপনার ডিভাইসে না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই লিখতে পারবেন না। তো এই যে এইটা হলো ব্যবহারিক সফটওয়্যার। ব্যবহারের জন্য আমরা যে সফটওয়্যার বিভিন্ন কাজে ইউজ করি, MS ওয়ার্ড লেখার জন্য ইউজ করি, এক্সেল আমি হিসাবের জন্য ইউজ করি, তারপরে মিডিয়া প্লেয়ার গুলা আছে, মিডিয়া প্লেয়ার গুলা আমরা ভিডিও টিডিও দেখার জন্য ইউজ করি, তাই না? তারপরে হচ্ছে ফটোশপ আছে, ফটোশপ আমরা ছবি এডিট করার জন্য ইউজ করি। এরকম বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার আমরা বিভিন্ন ব্যবহারিক কাজে যেগুলো ইউজ করি, সেগুলো হচ্ছে আমার ব্যবহারিক সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যার হচ্ছে পুরো সিস্টেমটাকে কাজের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। উইন্ডোজ হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। আচ্ছা,
এরপরে দেখেন এই যে সিস্টেম সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের নিয়ন্ত্রণ তত্ত্বাবধান, অর্থাৎ আপনার কাছে যদি উইন্ডোজ সফটওয়্যার না থাকে আপনি কম্পিউটারই অন হবে না। আপনি তখন সেখানে কিভাবে এমএস এক্সেল দিবেন, এমএস ওয়ার্ড দিবেন, ফটোশপ দিবেন, এগুলো কিন্তু দিতে পারবেন না। এই যে কাজের ব্যবহারিক উপযোগী জন্য তৈরি করে সেটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যারের কাজ হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করা, অর্থাৎ কাজের পরিবেশ তৈরি করে দেওয়া। ঠান্ডা লাগবে কেন? এই বিদ্যাবাড়িতে অনেক গরম। এইগুলা রুম আপনারা দেখতেছেন না, এই যে কালো ইয়ে দেওয়া, আর আমি দুইটা ডাবল গেঞ্জি পরে আছি, আমার নিচে আছে একটা গেঞ্জি, আর এই যে উপরে বিদ্যাবাড়ির গেঞ্জিটা পরছি, এই যে এখানে হাতা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর ঢাকা শহরে শীতও অনেক কম। আচ্ছা, তাহলে তাহলে দেখেন তাহলে দেখেন ক্যামেরা ঘুরে দেখালে আপনাদের দেখাতে পারতাম এই রুমের মধ্যে এসি চলতেছে। এখন এই রুমটা এত গরম, এসি চলতেছে, পিছনে এসি চলতেছে। আচ্ছা, তাহলে এটা হলো সিস্টেম সফটওয়্যারের কাজ। এই যে এখন সফটওয়্যারের কয়েকটা শ্রেণী বিন্যাস করছে, সফটওয়্যারের কয়েকটা শ্রেণী বিন্যাস করছে দেখেন। প্রথম হলো সিস্টেম সফটওয়্যার, তারপর হলো ব্যবহারিক সফটওয়্যার। ব্যবহারিক সফটওয়্যার আবার দুই ধরনের, কাস্টমাইজ সফটওয়্যার, প্যাকেজ সফটওয়্যার। আচ্ছা, আমরা এই প্যাকেজ সফটওয়্যারটা বুঝবো আর কাস্টমাইজ সফটওয়্যার। কাস্টমাইজ মানে কি? কাস্টমাইজ মানে আপনি আপনার পছন্দ মতো, কাস্টমাইজ মানে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো, আমার পছন্দ যেরকম সেরকম অর্ডার দিয়ে আমি বানায় নেব। এটা আমাদের কাজে লাগে না। ধরেন আপনি একটা দোকান দিয়েছেন, ছোট একটা দোকান। আপনার দোকানে বাকি খাতা বা মালামাল কেনার যে একটা সফটওয়্যার লাগবে, সেটা আপনি দোকানদার একটা সফটওয়্যার কোম্পানিকে গিয়ে বললেন যে আমার দোকানের নাম লিমা স্টোর, আমার এখান থেকে মানুষ যখন কিনবে তখন অটোমেটিকলি যেন ইনভয়েস বাড়ায়। ওই যে স্বপ্ন টপ্ন সুপার শপে যান না, ওদের নাম টাম লেখা থাকে না, ওইটা হচ্ছে কি সফটওয়্যার বলেন? কাস্টমাইজ সফটওয়্যার। ওরা ওদের মতো করে তৈরি করে নিছে। এখন যদি আপনি উইন্ডোজ মাইক্রোসফট ওয়ার্ড যেটা, উইন্ডোজ অফিস যেটা, সেই অফিস সফটওয়্যারটা ইউজ করেন, সেই অফিসের মধ্যে কিন্তু এমএস অফিসই লেখা থাকবে, ওখানে কিন্তু লেখা থাকবে না এমএস লিমা। কারণ ওটা আপনার সফটওয়্যার না, ওটা আপনার সফটওয়্যার না, এটা হচ্ছে ওদের সফটওয়্যার। ওরা প্যাকেজ আকারে বানায় রাখছে, আপনি কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে এসে আপনি ইউজ করবেন, ওদের পছন্দ মতো ইউজ করতে হবে। ওটাকে আপনি এডিটও করতে পারবেন না। কিন্তু আপনি যদি কাস্টমাইজ সফটওয়্যার হয়, আপনার সফটওয়্যার আপনি আপনার মতো একটা ফাংশন অ্যাড করতে পারবেন, ফাংশন বাদ দিতে পারবেন। এই ব্যবহারিক সফটওয়্যার দুই ধরনের ভাগ করা যায়। আচ্ছা, এরপরে সিস্টেম সফটওয়্যার। প্রথমে একটা বলছিলাম অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের কাজ কি? অপারেটিং সিস্টেমের কাজ কি বলেন? অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে কম্পিউটারকে, ওই যে বললাম, কর্মের পরিবেশ তৈরি করা। এবার ইউটিলিটি প্রোগ্রাম, ইউটিলিটি প্রোগ্রাম হচ্ছে এক ধরনের সিস্টেম প্রোগ্রাম। এটা বিভিন্ন ধরনের ইউটিলিটি প্রোগ্রাম থাকে, এটার কিছুদিন পরে আমরা শিখতে পারবো। উইন্ডোজের মধ্যে অনেক সফটওয়্যার আছে, এগুলো আমরা নর্মালি যারা পার্সোনাল মানে মানুষ তারা ইউজ করি, কিন্তু আমরা বুঝি না। যেমন এই যে আমরা যদি একটা এক্সপ্লোরার, এই যে এখানে যদি আমি দেখি, এখানে যদি আমি দেখি এটা, এই যে এখানে এই যে একটা, ধরেন এই যে একটা ইয়া চালু করলাম, এই যে ফাইল এক্সপ্লোরার চালু হলো, এই যে ফাইল এক্সপ্লোরারটা যে চালু হলো, এই যে ফাইল এক্সপ্লোরারটা চালু হলো, এই যে এই ফাইল এক্সপ্লোরারটা দেখা যাচ্ছে না, মনে হয় একটু ঘোলা হয়ে যাচ্ছে, তাই না? পিছনে ব্যাকগ্রাউন্ডের কারণে। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডের কারণে ঘোলা হয়ে যাচ্ছে এটা, এই জন্য হয়তো দেখা যাচ্ছে না। এই যে ফাইল এক্সপ্লোরারটা যে চালু হলো, এই ফাইল এক্সপ্লোরারটা কি চালু, এই ফাইলটা আমরা দেখি মাই কম্পিউটারের মধ্যে যে ঢুকি, এগুলো এটা কিন্তু একটা ইউটিলিটি সফটওয়্যার। এই এক্সপ্লোরার সফটওয়্যারটা না থাকলে আমরা কিন্তু ফাইল ব্রাউজ করতে পারতাম না। একটা সি ড্রাইভে গেলাম, ডি ড্রাইভে গেলাম, ওটার মধ্যে এটা আছে সেটা আছে, এগুলা করতে পারতাম না। এটা কি করতে পারতাম না? এটা করতে পারতাম না। তাহলে এই ধরনের সফটওয়্যারকে বলা হয় কি? এই ধরনের সফটওয়্যারকে বলা হয় কি বলেন? ইউটিলিটি সফটওয়্যার, যেটা আমাদের কাজে লাগে। এটা অপারেটিং সিস্টেমের মধ্যে বিল্ট ইন থাকে, কিছু আবার আমরা অ্যাডও করে দিতে পারি। আর ডিভাইস ডিভাইস ড্রাইভার গুলা কোনটা? ডিভাইস ড্রাইভার গুলা কোনটা? হ্যাঁ, দেখেন, প্র্যাকটিক্যাল লাইফ চিন্তা করেন। আপনি ধরেন একটা অ্যাপসন, অ্যাপসন কোম্পানির নাম তো জানেন, এরা প্রিন্টার বানায়, মেইনলি প্রিন্টারের জন্য এরা বিখ্যাত। তো এই প্রিন্টার একটা কিনে নিয়ে আসলেন, অ্যাপসন প্রিন্টার কিনে নিয়ে আসলেন, কিনে নিয়ে এসে সরাসরি কম্পিউটারে লাগায় দিলেই কিন্তু ওটা কাজ শুরু করবে না, ও কাজ করবে না, তাই না? ওর সাথে একটা ডিস্ক থাকে বা একটা সফটওয়্যার থাকে, যে সফটওয়্যারটা বলা হয় কি? ড্রাইভার সফটওয়্যার, ডিভাইস ড্রাইভার। ও ওই এই এই ডিভাইসটা, এই যে কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করবে, কিভাবে কাজ করবে, কম্পিউটার ইনস্ট্রাকশন কিভাবে নিবে, কিভাবে দিবে, এই জিনিসগুলোর জন্য একটা সফটওয়্যার লাগে, এগুলো ডিভাইস ড্রাইভার। সাউন্ডের একটা সফটওয়্যার থাকে,
আগে দেওয়া লাগতো, যারা আগে কম্পিউটার ইউজ করতো তারা আগে সাউন্ডের সফটওয়্যার দেওয়া লাগতো, নেটওয়ার্কের সফটওয়্যার দেওয়া লাগতো, গ্রাফিক্সের সফটওয়্যার দেওয়া লাগতো। এখন এগুলা উইন্ডোজের মধ্যে বিল্ট ইন করা থাকে। কিন্তু কোনো ডিভাইস যদি আপনি কিনেন, বাইরে থেকে একটা অ্যাপসন কিনলেন, অথবা একটা স্ক্যানার কিনলেন, অথবা ক্যাননের একটা প্রিন্টার কিনলেন, অথবা এইচপির একটা প্রিন্টার করলেন, প্রত্যেকটা প্রিন্টারের জন্য আলাদা আলাদা এই ড্রাইভার সফটওয়্যার থাকে। অর্থাৎ ওই ডিভাইসটাকে ড্রাইভ করার জন্য, ওই ডিভাইসকে ড্রাইভ করার জন্য, ড্রাইভ মানে চালানোর জন্য, চালানোর জন্য একটা সফটওয়্যার লাগে, সেগুলোকে ড্রাইভার সফটওয়্যার বলে। এই তিন প্রকার কি থাকে, সিস্টেম সফটওয়্যার থাকে। আমরা আজকে আজকে আমাদের কথার মধ্যেই বুঝতে হবে, হ্যাঁ। এগুলো দেখানো যায় না, কম্পিউটার থাকতো বের করে বের করে। আপনি তখন যদি এটা যদি এই মানে চাকরির পরীক্ষা না হয়ে আইটি ট্রেনিং হইতো, তখন আপনারা আসতেন, আপনাদেরকে একটা মানে প্রিন্টার কিনে নিয়ে আসতাম, সেই প্রিন্টারটা বসাইতাম, কম্পিউটারে লাগায় দেখতাম যে প্রিন্টারে কাজ হইতেছে না, তারপরে একটা সফটওয়্যার ইনস্টল করতাম, ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করে দেখাইতাম, এই দেখেন কম্পিউটার কাজ করলো, এই যে ড্রাইভার সফটওয়্যার। এগুলো এইভাবে এইভাবে যদি প্র্যাকটিক্যাল করতেন তাহলে জিনিসটা বুঝতেন ভালো, মানে কিন্তু এখন তো এত টাইম নাই, আর এত সময়ও দেওয়া যাবে না, এগুলো হচ্ছে জাস্ট কথার মধ্যে বুঝে নিতে হবে, হ্যাঁ। তারপরে আমি যতটুকু বুঝলাম এতটুকু বুঝলেই হবে যে একটা প্রিন্টার যদি আমি কিনে নিয়ে এসে সরাসরি যদি কম্পিউটারের সাথে লাগাই দিই, তাহলে ওই প্রিন্টার কাজ করবে না। ওখানে একটা চালানোর জন্য একটা সফটওয়্যার দিতে হবে, এই ধরনের সফটওয়্যারকে ড্রাইভার সফটওয়্যার বলে। এই এখানে এগুলা বলা আছে, ইউটিলিটি প্রোগ্রাম, এই সেই হ্যান ত্যান। অপারেটিং সিস্টেমের কথা এই যে বলা আছে, দেখেন এই যে মানে সিস্টেম সফটওয়্যার মেইনলি আমরা বুঝি অপারেটিং সিস্টেমটা। সিস্টেম সফটওয়্যারের যে সংজ্ঞাটা আমরা পড়ছিলাম, অপারেটিং সিস্টেমটা সেম একই জিনিস। অপারেটিং সিস্টেম মানে হচ্ছে পুরো কাজ কি অপারেট করবে। আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম লাগাইতে পারি, আমি ম্যাকিনটসের ম্যাক অপারেটিং সিস্টেম লাগাইতে পারি, যে পরিবেশে কাজ করব সেই পরিবেশটা তৈরি করবে হচ্ছে এই সফটওয়্যারটা। স্যার 9 জন অ্যাড হয়েছেন, ভেরি গুড। আর ডিভাইস ড্রাইভারের কথা তো অলরেডি আমি বলে দিছি, অলরেডি আমি বলে দিছি, এটা আর আমার বলার লাগবে না। এখানে তারপরে লেখা আছে ডিভাইস ড্রাইভার বা সফটওয়্যার ড্রাইভার হলো এক ধরনের হাই লেভেল কম্পিউটার প্রোগ্রাম যা কোনো হার্ডওয়্যারের সাথে, দেখেন এই যে আমি বলছি হার্ডওয়্যারের সাথে, হার্ডওয়্যার ডিভাইসের সাথে কি করে, উভয়মুখী যোগাযোগ স্থাপন করে, মানে কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদানের জন্য যোগাযোগ স্থাপন করে এবং সেটা পরিচালনা করতে সমর্থ হয়। এটাকে মানে আমি তো বইয়ের ভাষায় কথা বলি নাই, আমি নর্মালি কথা বলছি। তখন ওই যে নর্মালি কথা বললে বইয়ের ভাষা আর নর্মালি ভাষার একটা ভালো ডেমো দেওয়া ছিল 3 ইডিয়টস মুভিতে। ওই মুভিটা যারা দেখছেন তারা হয়তো দেখে থাকবেন। র্যামসো যখন ওই ক্লাসে ওর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের স্যার জিজ্ঞেস করে যে মেশিনের সংজ্ঞা দাও, ও তখন বাস্তব দিয়ে বুঝায়, সহজ ভাষায় বুঝে না। ওই খুব ফানি একটা মোমেন্ট, এটা আপনারা হয়তো দেখলে দেখতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং বিশ্লেষণে যে বলতেছিলাম বিভিন্ন কাজের জন্য যে ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম। ইউটিলিটি মানে হচ্ছে এই যে আমি একদিন বলছিলাম যে আপনার একটা 5 তলা বাড়ি আছে, এরকম 5 তলা বাড়ি আছে, একদিন উদাহরণ দিয়েছিলাম। 5 তলা বাড়ির মধ্যে 10টা ফ্ল্যাট বানাইছেন, সব কিছু আছে, সুন্দর ফার্নিশ, দরজা জানলা, ভিতরে সোফা, টিভি, মানে দামি দামি সবকিছু লাগায় আপনি রেখে দিছেন। আপনি 5 তলা বাড়িতে তো আর মানে একা থাকতে পারবেন না, কাউকে কাউকে ভাড়া দিবেন। কিন্তু আপনার বাড়িতে ইউটিলিটি নাই। ইউটিলিটি মানে হচ্ছে কারেন্ট নাই, বিদ্যুৎ মানে বিদ্যুৎ নাই, তারপরে পানি নাই, গ্যাস নাই, সুয়ারেজ লাইন নাই, মানে আপনি বজ্র যে নিষ্কাশন ব্যবস্থা সেটা নাই। তাহলে ওই বাসা আপনি যদি ফ্রিও দেন কাউকে, আমার মনে হয় না কোনো সুস্থ সবল মানুষ সেখানে ভাড়া নিয়ে থাকবে। 5,000 টাকার বাসা যদি 2 টাকাও ভাড়া দেন, কেউ নিবে না। কারণ ওখানে ইউটিলিটি নাই, ইউজ করার ইউটিলিটি মানে ইউজফুল জিনিসপত্র নাই। তো কম্পিউটারের উইন্ডোজ বলেন আদার সফটওয়্যার বলেন, এগুলো যদি ইউটিলিটি না থাকে, ওই যে আমি ফাইল এক্সপ্লোরারটা বের করছিলাম, যদি আমার ফাইল এক্সপ্লোরার না থাকে, আমি যে একটা মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফাইল জায়গায় সেভ করছি, সেটা আমি কিভাবে খুঁজে বের করব? এগুলো হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম, হ্যাঁ। আচ্ছা, এরপর ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, এটা এটা একটু হায়ার লেভেলের জিনিস। আমরা যে ডিস্কের মধ্যে, আমাদের হার্ড ডিস্কের মধ্যে যে বিভিন্ন ধরনের তথ্য রেখে দিই এইভাবে গোছায় গোছায়, অনেক সময় এগুলো আওলাজলা হয়ে যায়, এখানে একটা চলে যায়, এখানে একটা চলে যায়, এখানে একটা চলে যায়। এই আওলাজলা হওয়ার কারণে এই সফটওয়্যার যখন আপনি কোনো একটা ফাইল ওপেন করেন, এটা কম্পিউটার ওপেন হতে টাইম লাগে, স্লো হয়ে যায়, মানে খুঁজে বের করতে প্রবলেম হয়। তখন এই ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন সফটওয়্যারটা চালু করা যায়। মানে এটা যদি আপনি রেগুলার দেওয়া রাখে, যে ধরেন 7 দিন পরে অটো হবে, এটা দিলে কি হবে, ও অটোমেটিকলি এই যে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটা যে আপনি ফাইলগুলো রাখছেন, সেগুলোকে সুন্দর করে গুছায়া, লাইক আপনি ধরেন একটা অফিসে চাকরি করেন, তাই না, আপনার কাছে 5টা 10টা 15টা 20টা ফাইল আছে, তাই না। এই 20টা ফাইল যখন আপনি রেগুলার কাজ করেন,
প্রতিদিন কাজ করতেছেন, ফাইলগুলো নাড়াচাড়া করতেছেন, তখন কিন্তু সেগুলো এলোমেলো হয়ে যায়। বা ঘরের কথাই চিন্তা করেন, ঘরে ধরেন আপনার মেয়েরা আছেন যারা এখানে, ম্যাক্সিমাম মেয়ে ছেলে যারাই আছেন, ধরেন আপনার আলমারির মধ্যে তাকে তাকে কাপড় সাজানো আছে, আপনার ছেলে মেয়ে বা আপনারা ডেইলি ইউজের কাপড়গুলো ইউজ করতেছেন, তখন কিন্তু কাপড় আর আলমারির মধ্যে তাকে তাকে সাজানো থাকে না, এলোমেলো হয়ে যায়, তাই না? তারপরে কোনো একটা ছুটির দিন বা অফিসের পরে বা একটা ফ্রি টাইমে এসে আবার ওই একটা কাপড় দেখবেন যে দরজার পিছনে রেখে দেওয়া হয়েছে, একটা পাশর কাপড় ওই আলনার উপর রাখা হয়েছে, একটা কাপড় সোফার উপর রাখা আছে, সব কিছু নিয়ে এসে আবার আপনারা গোছায়া গোছায়া আলমারির মধ্যে রেখে দিলেন, যাতে খুঁজে পাইতে সুবিধা হয়। এই যে সপ্তাহে চাকরিজীবী যারা, তাদের এই প্রবলেমটা হয়, আমার ওয়াইফ চাকরিজীবী, আমিও চাকরিজীবী, আমাদের এই প্রবলেম হয়। এই মানে রবিবার দিন রুম খুব গোছানো থাকে, বৃহস্পতিবার দিন সবচেয়ে অগোছানো থাকে, সবচেয়ে। হ্যাঁ, নমস্কার স্যার, আপনাকেও নমস্কার। আহ, সবচেয়ে অগোছানো থাকে, আবার এটা গোছানো হয়। এই যে জিনিসপত্র বিভিন্ন ছড়ায় ছিটে থাকা, এটাকে বলা হয় ডিফ্র্যাগমেন্ট। এটাকে বলা হয় ডিফ্র্যাগমেন্ট, মানে বিভিন্ন জায়গায় চলে যাওয়া। আর ওটা যখন মানে যখন আমি ওই ডিফ্র্যাগমেন্টেশন সফটওয়্যারটা চালু করব, ও ওই যে রুম গোছানোর মতো করে গোছায় রাখবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছেন? একটু একটু বলেন। এই যে আমি এতক্ষণ বললাম, তার মধ্যে ডিফ্র্যাগমেন্টেশনটা হচ্ছে আপনাদের সবচেয়ে অপরিচিত একটা জিনিস। এটা কি বুঝতে পারছেন? আমি যে উদাহরণ দিয়ে বুঝালাম, এটা কি আপনাদের কাছে ক্লিয়ার? একটু বলেন। এটা ক্লিয়ার হলে আমি বুঝতে পারবো যে অপরিচিত জিনিসও আপনারা বুঝতে পারতেছেন। কেউ কথাও বলেন না, কমেন্টও করেন না, করেন একটু, তাহলে একটু আগে যেতে পারি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এই যে ফাইল হ্যান্ডেলার হচ্ছে ওই যে ফাইল এক্সপ্লোরার, যেটা আমি দেখাইলাম, যে বিভিন্ন ফাইল আমি দেখব কোথায় যাবে, কোথায় থেকে ক্লিয়ার করব, কি করব। একটা ফাইল সি ড্রাইভের মধ্যে আছে, ডি ড্রাইভের মধ্যে আছে, ওগুলোকে আমি ঢুকবো। এই জিনিসগুলো হচ্ছে ফাইল হ্যান্ডেলার। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের কথা আমরা সবাই জানি, যে আমাদের কম্পিউটারে অনেক সময় ভাইরাস নামে একটা বাজে সফটওয়্যার, ভাইরাসও কিন্তু একটা সফটওয়্যার। এই যে ভাইরাস, এই ভাইরাসও কিন্তু একটা সফটওয়্যার। এটা হলো ভাইরাল, এটা বলা হচ্ছে ভাইটাল, ভাইরাল না, ভাইটাল। ভিতে হচ্ছে ভাইটাল, আর এটা আইতে হচ্ছে ইনফরমেশন, ইনফরমেশন। ইউতে হচ্ছে আন্ডার, আন্ডার। তারপরে আন্ডার, এস তো হলো সেইজ, SEIZE। সেইজ মানে সেইজ করা মানে অবরোধ করা। তো ভাইরাস মানে হচ্ছে ভাইটাল ইনফরমেশন, ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য যে আপনার কম্পিউটারে আছে, সেগুলোকে সেইজ করে ফেলাই যে সফটওয়্যার, এটাও এক ধরনের সফটওয়্যার, অটো সফটওয়্যার। সেটা কি বলা হয়? ভাইরাস। সেটা কি কি বলা হয়? ভাইরাস। তো এই ভাইরাস গুলোকে যারা কাজ করে অ্যান্টিভাইরাস বলা হয়। তারপরে এই যে শর্ট মানে হচ্ছে বাসা, বাসা। মার্জ মানে হচ্ছে একসাথে লাগানো, জোড়া লাগানো। তো শর্ট মার্জ মানে জোড়া লাগানো আর কি। এই শর্ট মার্জ মানে হচ্ছে যে আমার কম্পিউটারে বিভিন্ন কিছু আমরা শর্টিং করি, সাজাই না। ধরেন এক্সেলের কথা চিন্তা করেন, ছোট থেকে বড় সাজাবেন, বড় থেকে ছোট সাজাবেন, এই রোল ওয়াইজ সাজাবেন। এরকম কম্পিউটারের মধ্যে বিভিন্ন শর্ট করা হয়, দুইটা জিনিস একসাথে মার্জ করে রাখা হয়। একই জিনিস দুইবার হয়ে গেছে, একটা ফাইল দুইবার হয়ে গেছে, তখন ওই ফাইলের নাম একই কিন্তু দুই জায়গায় আছে, তখন মার্জ করে এক জায়গায় রেখে দেয়। এগুলো শর্ট মার্জ সফটওয়্যার। লাইব্রেরি প্রোগ্রাম হচ্ছে, লাইব্রেরির মধ্যে যেরকম আমরা বই রেখে দিই, ওরকম কম্পিউটারের মধ্যেও লাইব্রেরি নামের একটা ফাংশন থাকে। ওখানে আমি আমার পছন্দের জিনিসপত্রগুলো, পছন্দের ডিস্কগুলো, ধরেন ডাউনলোড ফাইলটা রাখলাম, আমার ফটো ফাইলটা রাখলাম, এরকম ফাইল রাখার একটা জায়গা হচ্ছে লাইব্রেরি প্রোগ্রাম। আর লিঙ্কার প্রোগ্রাম হচ্ছে এক বা একাধিক প্রোগ্রাম বা ফাংশনের মধ্যে যদি লিঙ্ক করে, সেটা হচ্ছে লিঙ্কার প্রোগ্রাম। এগুলো আসলে এত আসবে না, ডিফ্র্যাগমেন্টেশন পর্যন্তই মানে আসে পরীক্ষায়, নর্মালি ডিফ্র্যাগমেন্টেশন পর্যন্তই আসে, বিভিন্ন ব্যাংক ট্যাঙ্কে আসে যে ডিফ্র্যাগমেন্টেশন কি। এর পরের গুলো আসে না, এগুলো আসে না, এগুলো জাস্ট জানার জন্য দিয়ে রাখছি। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এর অ্যাপ্লিকেশন সফটওয়্যারও আমার অলরেডি ক্লিয়ার। এটা একটু অফ করে দিন। হ্যাঁ হ্যাঁ, নাহলে বাতাস উপরের দিকে উঠে দেন, এই ভেনটা উপরে উঠে দেন, আমার মানে মুখে লাগতেছে বাতাস, ঠান্ডা বাতাস লাগলে নাক দিয়ে মানে ঠান্ডা লেগে যায়। তো যেটা বলতেছিলাম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার অলরেডি আপনাকে বলছি যে যে কোনো কাজের জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তার মধ্যে কাস্টমাইজ সফটওয়্যার, প্যাকেজ সফটওয়্যার অলরেডি আমার বলা হয়ে গেছে, পড়া হয়ে গেছে। এখানে আমার সময় নষ্ট করার কোনো দরকার নাই। বলেই দিলাম যে ব্যবহারকারী তার পছন্দ মতো, ব্যবহারকারী তার পছন্দ মতো ব্যবহার করার জন্য যে ধরনের সফটওয়্যার তৈরি করে, সেটা হচ্ছে আমার
না, আবার নিচে নেমে গেছে, উঠছিল উপরে। তাহলে প্যাকেজ সফটওয়্যার মাইক্রোসফটের কথা বলছিলাম, অ্যাডোব ফটোশপের কথা বলছিলাম। ফটোশপ কিন্তু ওরা ডিজাইন করছে, আপনার আমার পছন্দ মতো কিন্তু ডিজাইন করে নাই। এরকম সফটওয়্যারকে প্যাকেজ সফটওয়্যার বলে। ধরেন এমএস ওয়ার্ড, এই যে এমএস অফিস, মানে এর মধ্যে ওয়ার্ড আছে, এক্সেল আছে, আর হলো এক্সেস আছে, পাওয়ার পয়েন্ট আছে, এই এমএস অফিস। তারপরে ফটোশপ, ফটোশপ বানাইছে কে? অ্যাডোবি। অ্যাডোবি হলো সফটওয়্যার কোম্পানির নাম, অ্যাডোবি। এরকম আরো যত সফটওয়্যার আছে, আরো যত সফটওয়্যার আছে, এগুলো হচ্ছে কি, এগুলো কি বলেন, এগুলো হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। ওটা প্যাকেজ আকারে বানায় রাখছে, আপনার ওটা নিতে হবে। যেমন ব্রাউজার গুলো প্যাকেজ সফটওয়্যার, এগুলো আমরা কাস্টমাইজ বানাই না। যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, এগুলো কিন্তু এক ধরনের সফটওয়্যার, ব্রাউজিং সফটওয়্যার। এগুলো কিন্তু প্যাকেজ সফটওয়্যার। হ্যাঁ, এই যে ওরাকল, একজন বলছে ডাটাবেজের একটা সফটওয়্যার ওরাকল, ভেরি গুড। এখন এখান থেকে আমি আমার পড়ার বারবার বলি, আমার পড়ানোর ধরন হচ্ছে উত্তর দিবেন আপনারা, ঠিক আছে? আমি পড়াবো, উত্তর দিবেন আপনারা। এবার এখন আপনাদের মানে সবাই নড়ে চড়ে বসেন, ক্লাসে এখন পার্টিসিপেট করেন। এতক্ষণ কি বুঝছেন সেটার প্রমাণ এখন পাওয়া যাবে। কম্পিউটারের প্রাণ শক্তি কোনটা আমি বলছিলাম, প্রাণ শক্তি কোনটা? সবাই বলেন, একজন দুইজন না, একের পর এক কমেন্ট করতে থাকেন। আমি বলছিলাম যে সফটওয়্যার হচ্ছে, হার্ডওয়্যার হচ্ছে আমাদের দেহ, আর সফটওয়্যার হচ্ছে আমাদের প্রাণ। সফটওয়্যার হচ্ছে আমাদের প্রাণ। এটা কিন্তু আসে, অনেক জায়গায় আসে, এগুলো কোশ্চেন কিন্তু আসে, ওরা লিখতে ভুলে যায়, কিন্তু এগুলো পাশে লিখে দেখলে ভালো হয়, এগুলো বিভিন্ন জায়গায় আসে। সফটওয়্যার, আচ্ছা, সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে কি ধরনের সফটওয়্যার বলা হয়? কি ধরনের সফটওয়্যার বলা হয় বলেন? অপারেটিং সিস্টেমকে কি ধরনের সফটওয়্যার বলা হয়? এগুলো নলেজ, মানে নলেজ দিয়ে প্রয়োগ করতে হবে, পাওয়ার অফ নলেজ দিতে হবে, এলিমিনেশন করে লাভ নাই। ঠিক আছে, সবাই পার্টিসিপেট করেন, ভালো লাগবে। এবং আনমিউট করার অপশন দেওয়া আছে, আপনারা চাইলে আনমিউট করে কথাও বলতে পারেন। খালি দুইজন কমেন্ট করতেছে, বাকিরা কি বুঝতেছেন না, না আমার কথা শুনতেছেন না, নাকি ক্লাস করতেছেন না, না কি করতেছেন বলেন? খালি দুইজন কমেন্ট করলে হবে? আপনারা যদি কমেন্ট করতে প্রবলেম হয়, আনমিউট করে কথা বলেন, মুখ দিয়ে বলেন যে এটা হবে। নাকি ভুল হবে এই ভয়ে বলতেছেন না? ভুল হইলে, মানে ক্লাসে ভুল করা, ডেমো পরীক্ষায় ভুল করা, মডেল পরীক্ষায় ভুল করা খুবই উপকারী, খুবই উপকারী। কেন উপকারী জানেন? কেন উপকারী? কারণ হচ্ছে যে যারা পরীক্ষায় ভুল করে না, তারা আসলে জীবনে এই সব জায়গায় ভুল করে। আর যাদের এই সব জায়গায় ভুল হয় না, তাদের পরীক্ষায় অনেক সময় ভুল হয়ে যায়। তো ভুল হইলে লজ্জার কিছু নাই, তাই না? তাহলে দেখেন, কম্পিউটারের হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র কাজ করে কোনটা? আমি বলছিলাম, যোগসূত্র কাজ করে কোনটা? যে কাজের পরিবেশ তৈরি করে দেয়, কাজের পরিবেশ তৈরি করে দেয়। হ্যাঁ, অপারেটিং সিস্টেম। এত করে বললাম, তারপরেও আপনারা কেউ নাক কান নড়ান না, খালি দুইজন, দুইজন কমেন্ট করতেছে। চাকরি কি দুইজনেরই দরকার? আচ্ছা, বেশি দেরিতেও জয়েন করেন নাই, আমি তো অনেক কথা বলে ফেলছি, এর মধ্যেই তো জানার কথা হুমায়ুন কবির। বেশি দেরিও তো হয় নাই। হ্যাঁ, ক্লাস আমি 15 মিনিট পরে শুরু করছি, 15 মিনিট আমি ওদের সাথে বিভিন্ন কথা বলছি। আপনি নিশ্চিত আরো বেশি দেরিতে জয়েন করেন নাই। যতটুকু বলছি সেটুকুর মধ্যে, নিচের কোনটি ইউটিলিটি প্রোগ্রাম, এটা তো এই 2 মিনিট আগে পড়াইলাম। এই হুমায়ুন কবির আপনি বলেন, এখন বলেন, এটা তো আমি 2 মিনিট আগে পড়াইছি। হ্যাঁ, এই যে অনেকেই বলতেছে, অনেকেই বলতেছে। আচ্ছা, একজন একজন বলছেন যে এ, এ মানে উইন্ডোজ, অ্যান্টিভাইরাস, অ্যান্টিভাইরাস। একজন বলছে অ্যান্টিভাইরাস। উইন্ডোজ কি ইউটিলিটি প্রোগ্রাম বলেন তো দেখি? উইন্ডোজের ভাগটা কি ছিল? আবার একটু আসি, এই এই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, এই চিত্র ভুলে গেলে তো হয় না। সফটওয়্যারের প্রকারভেদ, এই যে দেখেন তো এখানে কি বলা আছে। একটা হলো সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে ব্যবহারিক সফটওয়্যার। তার মধ্যে এই সিস্টেম সফটওয়্যার একটা হচ্ছে উইন্ডোজ, একটা হচ্ছে ডিভাইস ড্রাইভার, আর একটা হচ্ছে ইউটিলিটি। এই তিনটাই কিন্তু সিস্টেম সফটওয়্যার। তো যিনি এ লিখছেন, তিনি এখন বলেন এই কোশ্চেনের উত্তরটা আসলে কি হবে। আপনি আবার ঠিক করে বলেন, আপনি আবার ঠিক করে বলেন। এখানেই ভুল হবে, এখান থেকেই শিখে যাব। আর না বুঝলে সেটাও বলেন, এখানেই আমরা শিখে যাব। নিচের কোনটি ইউটিলিটি প্রোগ্রাম?
যে এ উত্তর দিয়েছেন, যিনি ভুল উত্তর দিয়েছেন, তিনি এখন সঠিক উত্তর দিবেন। ইউটিলিটি প্রোগ্রাম হচ্ছে, ইউটিলিটি প্রোগ্রাম কোনটা? ইউটিলিটি প্রোগ্রাম হচ্ছে আমাদের কাজের পরিবেশের মধ্যে। দেখেন, আমি যে একটা বাড়ি আঁকাইছিলাম, বাড়িটা হচ্ছে আমার বাড়িটা তৈরি শেষ, বাড়িতে বসবাস উপযোগী হয়ে গেছে, সেটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম তৈরি হয়ে গেল। কিন্তু এই বসবাস করার জন্য আমার কিছু আদার জিনিসপত্র লাগবে, এই বিদ্যুৎ লাগবে, পানি লাগবে, গ্যাস লাগবে, এগুলো হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম। এগুলো হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম। তাহলে উইন্ডোজ হলো অপারেটিং সিস্টেম, সে আমার বাড়ি তৈরি করে ফেলছে। তাহলে এই বাড়ি তৈরি করলেই কি আমি বসবাস করতে পারবো? না, ইউটিলিটি দিতে হবে। ইউটিলিটি কি কি? ধরেন ভাইরাস ধরবে, ভাইরাস গুলো দূর করতে হবে, নতুবা হবে না। নয়তো সব কিছু একদম ছাদে ধরেন, ছাদ দিয়ে পানি পড়বে, তখন জল ছাদ দিতে হবে, ছাদে রং করতে হবে যাতে পানি না পড়ে। এগুলো হচ্ছে ইউটিলিটি, এগুলো হচ্ছে ইউটিলিটি। ভেরি গুড, সঠিক উত্তরটা দেওয়ার জন্য ধন্যবাদ। এবং বুঝতে পারছেন কিনা এটা জানান, না বুঝতে পারলে পরবর্তীতে। আর এই দেখেন, আমি এখানে বলি, তাহলে উইন্ডোজ হচ্ছে অপারেটিং সিস্টেম, প্রসেস অফ ইলিমিনেশন প্রয়োগ করেন। আমরা জানি উইন্ডোজ একটা ওএস, অপারেটিং সিস্টেম, তাই না? ওরাকাল একটা ডাটাবেস সফটওয়্যার, ডাটাবেস সফটওয়্যার, কিছুক্ষণ আগে ওরাকালের নামও আমি বলছি, ডাটাবেস সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড, এটা আমি বলছিলাম, এটা হলো কি বলেন তো, এটা হলো কি? এটা কি সফটওয়্যার? প্যাকেজ সফটওয়্যার। কি প্যাকেজ? প্যাকেজ সফটওয়্যার। সেই প্যাকেজ সফটওয়্যার আবার কি? ব্যবহারিক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আছে হলো প্যাকেজ সফটওয়্যার। এইভাবে চেষ্টা করবেন। যদি সঠিক উত্তর না পারেন তাহলে এগুলো সবগুলো কাটা, এটা কাটা, এটা কাটা, এটাও কাটা, তাহলে থাকলে হলো অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস হচ্ছে আমার ইউটিলিটি সফটওয়্যার। এসিটা বন্ধই করে দেন, ঠান্ডা লাগতেছে। আচ্ছা, অপারেটিং সিস্টেম ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ড্যাশ সফটওয়্যার। অপারেটিং সিস্টেম কি ধরনের সফটওয়্যার বলেন? অ্যাপ্লিকেশন সফটওয়্যার? অপারেটিং সিস্টেম কি কোনো কাজের সফটওয়্যার, যোগাযোগ সফটওয়্যার, নান অফ দিস? এটা বলেন, আপনারা বলেন, অপারেটিং সফটওয়্যার কি ধরনের সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার, ইয়েস। The CPU is execute a program that part of operating system is said to be। আচ্ছা, একটু ইংরেজি দিয়ে আসছে, ইংরেজি দিয়ে আসছে, এগুলা ইয়া করার কিছু নাই, জাস্ট ইংরেজি একটা কোশ্চেন ওরা উঠাই দিছে। এটা বলতেছে যে সিপিইউ যে প্রোগ্রামগুলা ইয়া অপারেটিং সিস্টেম যে কাজ করে সেটা কিসের পার্ট? এই যে সিস্টেম বলে দিছে, এই যে সিস্টেম, অপারেটিং সিস্টেমের নাম আছে, এই যে অপারেটিং সিস্টেমের নাম আছে, তার মানে সেটা একটা সিস্টেম ইউনিট, সিস্টেম সফটওয়্যার। সেটা কি ধরনের সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার। ইন্টারাপ্ট মোড না, এটা সিস্টেম সফটওয়্যার, সিস্টেম মোডে কাজ করে। আচ্ছা, নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার? ওই যে, ওই দেখুন, ওই যে প্রাক প্রাথমিক 2015-তে চলে আসছে, প্রাক প্রাথমিক 2015-তে চলে আসছে। এটা ওরা লিখছিল না, আমি পরবর্তীতে প্রাক প্রাথমিক লিখে দিছি। সিস্টেম সফটওয়্যার উদাহরণ কোনটি? এমএস ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার বলেন? এমএস ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার? ওরাকল কি ধরনের সফটওয়্যার? উবুন্টু কি ধরনের সফটওয়্যার? এমএস উইন্ডোজ কি ধরনের সফটওয়্যার? বলেন, নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার? এমএস উইন্ডোজ হবে না? উবুন্টু দিছে একজন, উইন্ডোজ কেন হলো না বলেন? ওরাকল হচ্ছে ডাটাবেস সফটওয়্যার, প্যাকেজ সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এমএস ওয়ার্ড প্যাকেজ সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। উবুন্টু এবং এমএস উইন্ডোজ, এমএস উইন্ডোজ, এই যে এমএস উইন্ডোজ, এই দুইটাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এই দুইটাই অপারেটিং সিস্টেম, এই দুইটাই, এই দুইটাই একটা অপারেটিং সিস্টেম, ওএস। এটা হচ্ছে উইন্ডোজের অপারেটিং সিস্টেম আর এটা হচ্ছে লিনাক্সের অপারেটিং সিস্টেম। এই অপশনটা দুইটাই হবে, দুইটার যে কোনো একটা দিলেই উত্তর হবে। এমএস উইন্ডোজটা উর্মি, এমএস উইন্ডোজটা তো কমন, এগুলো আমরা সবাই ইউজ করি। উবুন্টুই বরং আমরা চিনি না, আপনার উচিত ছিল আগে এমএস উইন্ডোজের কথা বলা। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছেন সবাই? এই কোশ্চেনটার উত্তর বুঝতে পারছেন? আচ্ছা, নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার? এই যে আবার আসছে, নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার? এই যে উইন্ডোজ যেখানে নাম থাকবে সেটাই সিস্টেম সফটওয়্যার। উইন্ডোজের বিভিন্ন ধরনের সফটওয়্যার চালু হয়েছিল, উইন্ডোজের বিভিন্ন ধরনের সফটওয়্যার চালু হয়েছিল। উইন্ডোজ 95, তারপর উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ এক্সপি, এক্সপি, উইন্ডোজ ভিস্তা, ভিস্তা, তারপরে উইন্ডোজ 7, তারপরে উইন্ডোজ 10, এরকম উইন্ডোজ 12, 11, এরকম বিভিন্ন কিছু আছে। উইন্ডোজ মানেই হচ্ছে সেটা কি?
বলেন? সিস্টেম সফটওয়্যার। নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? বলেন নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? দেখেন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে উইন্ডোজ এক্সপি বাদ যাবে, কারণ উইন্ডোজ মানেই হচ্ছে, উইন্ডোজ মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে এটা বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ উইন্ডোজ মানেই কি, উইন্ডোজ মানে কি সফটওয়্যার, উইন্ডোজ মানে অপারেটিং সিস্টেম। আচ্ছা, তারপরে ডস, ডসও একটা অপারেটিং সিস্টেম, যারা অপারেটিং সিস্টেমের নাম শুনছি। ইউনিক্সও একটা অপারেটিং সিস্টেম, এগুলো পুরাতন অপারেটিং সিস্টেম। আর ভিএলসি প্লেয়ার, আমি বলছিলাম না যে প্লেয়ার দিয়ে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বিভিন্ন ধরনের ভিডিও দেখি, এটা একটা, হ্যাঁ রাসেল, রাসেল ক্লাস নিতেছি, পরে ফোন দিই। হ্যাঁ, তাহলে ভিএলসি প্লেয়ার, প্লেয়ার মানে এগুলো কি করে, এই যে গান, তারপরে ভিডিও, এগুলো দেখায়। তো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন কাজ, এটা হলো অ্যাপ্লিকেশনের কাজ এটা। তাহলে এটা হলো ভিএলসি প্লেয়ার। তারপরে কমার্শিয়াল সফটওয়্যারের অপর নাম কি? কমার্শিয়াল সফটওয়্যারের অপর নাম হচ্ছে, বলেন তো কমার্শিয়াল সফটওয়্যার মানে কি? কোন সফটওয়্যার গুলো আমাদের কিনতে হয়, কোন সফটওয়্যার গুলো আমাদেরকে কিনতে হয় বলেন? উইন্ডোজও কিনতে হয়, তাই না? তারপরে কি, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সপি, ওগুলোও কিনতে হয়। তাহলে আসল হচ্ছে কমার্শিয়াল সফটওয়্যার হওয়ার কথা আসলে কোনটা? যেমন সেকেন্ডারি সফটওয়্যারের নাম আমরা শুনি নাই, পেরিফেরাল সফটওয়্যারের নাম আমরা শুনি নাই। তাহলে আমরা মেইনলি হচ্ছে প্যাকেজ সফটওয়্যার আর হলো সিস্টেম সফটওয়্যার। প্যাকেজ সফটওয়্যার আর হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার দেখেন, আপনি যখন একটা মোবাইল কিনবেন তখন মোবাইলের মধ্যে কিন্তু অলরেডি অ্যান্ড্রয়েডটা ইনস্টল করা থাকবে। সিস্টেম সফটওয়্যার না হলে তো মোবাইল চলবে না। তাহলে আমি কাজের জন্য আমার বিভিন্ন সফটওয়্যার কিনতে হয়, তাই না? কিনতে হয় না? অ্যান্ড্রয়েডের যে বিভিন্ন ধরনের কি থাকে বলেন, অ্যাপস থাকে, সেই অ্যাপসগুলো কিন্তু পেইড অ্যাপসও আছে। আমরা বাংলাদেশের মানুষ পেইড দিয়ে অভ্যস্ত না, সবাই শুধু ফ্রি ইউজ করি। সেই পেইড গুলো আসলে প্যাকেজ সফটওয়্যার হবে, এগুলো কি হবে? প্যাকেজ সফটওয়্যার। এই যে একটা প্যাকেজ, ফটোশপ একটা প্যাকেজ, সেটা আমরা কিনলাম। তারপরে আপনার আর কি কি প্যাকেজ বলেন? ফটোশপ একটা প্যাকেজ, তারপরে এমএস অফিস একটা প্যাকেজ, সেটা আমরা কিনলাম। হ্যাঁ, এরকম আর কি। এই যে আবার অপারেটিং সিস্টেম নিয়ে কথা আসছে, অপারেটিং সিস্টেম নিয়ে আবার কথা আসছে, আপনারা একটু দেখেন বুঝতে পারেন কিনা। আজকে এই এই টপিকস গুলাতে বুঝার তেমন কিছু নাই, আমরা পড়বো, তথ্য নিব এবং প্রচুর কোশ্চেন সলভ করব। তাহলে আমাদের এই টপিকসটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো এই অপারেটিং সিস্টেম নিয়ে অলরেডি আমরা অনেকক্ষণ কথা বলছি, এটা বাদ দেই। অপারেটিং সিস্টেমের কার্যাবলীগুলো দেখেন, ইউজার ইন্টারফেস তৈরি করে, রিসোর্স ম্যানেজমেন্ট করে, সিকিউরিটি দেয়, অর্থাৎ ওই যে ইউটিলিটি প্রোগ্রামগুলো আমি বলছিলাম না যে অপারেটিং সিস্টেমের মধ্যে ইনস্টল করা থাকে। তারপরে টাস্ক ম্যানেজার করে, ফাইল ম্যানেজমেন্ট করে, নেটওয়ার্কিং করে, এই যে ইউটিলিটিস দেখেন, কথা বলতে বলতে চলে আসছে। এখনকার বর্তমানের যে অপারেটিং সিস্টেম সেগুলোর মধ্যে ইউটিলিটি গুলাও ঢুকানো থাকে। এমনকি উইন্ডোজের মধ্যে, উইন্ডোজ 10 বা 11-এর মধ্যে বা 12-এর মধ্যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার দেওয়া আছে, তাই না? মাইক্রোসফট সিকিউরিটি সিস্টেম, ফায়ারওয়াল, এগুলো দেওয়া থাকে। এখন দেখেন, এই যে কিছুক্ষণ আগে একটা অপারেটিং সিস্টেমের নাম আসছিল, ওটা আপনার উত্তর দিতে পারেন নাই, কারণ অপারেটিং সিস্টেমের বিভিন্ন নামগুলা আপডেট ভার্সন কেনা লাগে। হ্যাঁ, আপডেট ভার্সনও কেনা লাগে, ব্যাকডেট ভার্সনও কেনা লাগে। আমরা কিনি না, এই জন্য আমাদের মানে আমরা, ওরা দুই ধরনের সফটওয়্যার চালু করে, একটা হচ্ছে ফ্রি ইউজ করে আপনাদের বুঝায় যে আমার সফটওয়্যারটা কত ভালো, আর যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাবেন তখনই বলবে এটা কেন, না কিনলে হবে না। এটা হলো বিক্রি করার ধান্দা, আর কিছু না। তো এমএস ডস, এই মাইক্রোসফট ডস, মাইক্রোসফট প্রথম যে সফটওয়্যারটা বের করছিল এটা হলো ডস। ডস হলো ডিস্ক, এটা হলো DISK। ওএস মানে অপারেটিং সিস্টেম, আর কিছু না। তারপরে এমএস উইন্ডোজ, তারপরে এমএস উইন্ডোজ এনটি। উইন্ডোজ ঠিক আছে, এনটি মানে হলো আসলে নেটওয়ার্কিং এর কাজে ইউজ করা হয়, এটা হচ্ছে নেটওয়ার্কিং এর কাজে ইউজ করা হয়, সেজন্য উইন্ডোজ। ম্যাক ওএস, এটা হলো অ্যাপল কোম্পানির, এই ম্যাক ওএসটা হচ্ছে অ্যাপল কোম্পানির, অ্যাপল কোম্পানির। ওএস 2, তারপরে BEOS, এগুলো অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড হলো মোবাইলের জন্য, এটা কিন্তু গুগল এর হলো মালিক, এর মালিক হলো গুগল, গুগল কিনে নিছে। অ্যান্ড্রু রুবিন নামের একজন অ্যান্ড্রয়েড বানাইছিল, অ্যান্ড্রু রুবিন ওনার নাম, আমি যতটুকু মনে আছি, RUBIN, অ্যান্ড্রু,
ANDREW, অ্যান্ড্রু রুবেন এরকম নাম। উনি এটা বানাইছিল, পরবর্তীতে গুগল এটা কি করছে, কিনে নিছে। হ্যাঁ, তারপরে লিনাক্স, ওই যে আমি বললাম না যে লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, সেখানে ওই যে উবুন্টু, উবুন্টু আরো অনেক ধরনের অপারেটিং, ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম, সান সোলারিস, এগুলো সব অপারেটিং সিস্টেম। সিম্বিয়ান একটা মোবাইল অপারেটিং সিস্টেম, আগে এই অ্যান্ড্রয়েডের আগে এটা ইউজ করতো নোকিয়া। নোকিয়া মোবাইল ছিল না, নোকিয়া মোবাইল এই সিম্বিয়ান অপারেটিং সিস্টেমটা ইউজ করতো আমি যতটুকু জানি। আবার এই যে হুয়াই ফোন অক্সিজেন অপারেটিং সিস্টেম বের করতেছে এরকম। আচ্ছা, নিচের কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ এবার বলেন, এবার আপনারা বলেন। ফায়ারফক্স কি সিস্টেম সফটওয়্যার? না, ফায়ারফক্স হচ্ছে ইউজার ডিফাইন সফটওয়্যার বা প্যাকেজ সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ ফায়ারফক্স অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাই না? নোটপ্যাড কি হইলো? না, নোটপ্যাডও হইলো না। নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার মানে হলো অপারেটিং সিস্টেম। সিস্টেম সফটওয়্যার মানে কি? অপারেটিং সিস্টেম। নোটপ্যাড হচ্ছে লেখালেখির জন্য, লেখালেখির জন্য এমএস, মানে ওয়ার্ড যেরকম একটা ফাইল, সেরকম একটা ফাইল। অ্যাভিরা একটা অ্যান্টিভাইরাসের নাম, অ্যাভিরা হচ্ছে একটা অ্যান্টিভাইরাস কোম্পানির নাম, অ্যাভিরা। তারপরে এই যে পান্ডা, এখন যেগুলা মানুষ ইউজ করে, তারপরে অ্যাভাস্ট, AVAST, তারপরে ক্যাসপারাস্কি, তারপরে নর্টন, ইসেট, এরকম হাজার হাজার অ্যান্টিভাইরাস কোম্পানি আছে। তো অ্যাভিরা একটা হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। অ্যাভিরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার যদি হয়, অ্যান্টিভাইরাস গুলো কি ইউটিলিটি প্রোগ্রাম না? হ্যাঁ, অ্যান্টিভাইরাস ইউটিলিটি প্রোগ্রাম, এটা হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আর এটা নোটপ্যাড দিয়ে লেখালেখি করে, মানে এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড এর মতো। তাহলে এগুলো সব হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এপি মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অ্যাভিরা হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম। আর আমি বলছি যে কোনো উইন্ডোজের ভার্সনই হলো অপারেটিং সিস্টেম। যে কোনো উইন্ডোজের ভার্সনই হচ্ছে আমার অপারেটিং সিস্টেম। উইন্ডোজ মাথা, উইন্ডোজ আমার মাথা থেকে চলে যায়। উইন্ডোজ কেন যায়? উইন্ডোজ রে জানালারে আটকায় দেন, উইন্ডোজ মানে জানালা, তো ওটা বন্ধ করে দেন। নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? এবার বলেন, দেখেন অপারেটিং সিস্টেমের অনেকগুলো নাম দেখছিলাম না চার্টের মধ্যে? আমি বলছিলাম এটা লিনাক্স বেস, এটা ইউনিক্স, এটা মাইক্রোসফট উইন্ডোজ, হ্যান ত্যান। শুধুমাত্র এখানে দেখেন ওরাকলটা কি ধরনের সফটওয়্যার, ওরাকলটা কি ধরনের সফটওয়্যার বলেন? ওরাকলটা ডাটাবেস সফটওয়্যার। আমি বলছিলাম না অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমার বলার মধ্যেই এগুলো থাকবে, এই এর মধ্যেই কোশ্চেন আসবে, এই কঠিন কোশ্চেন আসবে না আপনাদের জন্য, এরকম সহজ সহজ কোশ্চেনই থাকবে। এগুলোর উত্তর দিতে পারলেই হয়েছে। ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক কে? এটা একটু তথ্যমূলক শোনো। ইউনিক্সটা হচ্ছে বেল ল্যাব বানাইছিল আমেরিকায়, একটা বিখ্যাত কোম্পানি আছে, বেল ল্যাব। কোম্পানি না এরা, সরি, একটা ইউনিভার্সিটি আছে, কোন জায়গায় একটা ইউনিভার্সিটির ল্যাব বানাইছে গ্রাহাম বেলের নাম অনুসারে। এই যে গ্রাহাম বেল, আলেকজান্ডার গ্রাহাম বেল, এই গ্রাহাম বেল কি বানাইছিল বলেন তো? এই গ্রাহাম, আলেকজান্ডার গ্রাহাম বেল কি বানাইছিল? গ্রাহাম বেল টেলিফোন বানাইছিল। হ্যাঁ, ওনার নাম অনুসারে, ওনার সম্মানে একটা ল্যাবরেটরির নাম করছে বেল ল্যাবরেটরি। ওখান থেকে বিভিন্ন বড় বড় বিজ্ঞানীরা জটিল জটিল জিনিস তৈরি করছে। প্রায় শয়ে শয়ে বিজ্ঞানী ওখান ওই ওই গবেষণাগারে কাজ করে নোবেল প্রাইজ পাইছে। সেই বেল ল্যাব যে মানে কম্পিউটার বানানোর জন্য যে সফটওয়্যার, সেটা সম্ভবত ইউনিক্স। বেল ল্যাব নাও হতে পারে, না বেল ল্যাবই হয়েছে, আইবিএম হতে পারে, না বেল ল্যাবই হয়েছে, মানে আমার ধারণা ঠিক আছে, পড়ার সময় পাই নাই তো, জাস্ট আগের দিন। আচ্ছা, নিচের কোনটি আইবিএম তৈরি করছে? আইবিএম OS 2 তৈরি করছে, তাই না? এটা এগুলো কিন্তু জানার কিছু নাই। উইন্ডোজ বানাইছে মাইক্রোসফট, আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম। আচ্ছা, উইন্ডোজ বানাইছে এমএস, মানে মাইক্রোসফট কোম্পানি। মাইক্রোসফট কোম্পানির আগের সফটওয়্যার ছিল হচ্ছে এইটা, এটাও এমএস, এমএস এর এই মানে এমএস এর ডস থেকে আপডেট ভার্সন বের করছে উইন্ডোজ। আর ইউনিক্স কিছুক্ষণ আগেই আমি পড়লাম, ইউনিক্স যে বেল ল্যাবে বানাইছে একটা অপারেটিং সিস্টেম। তাহলে এইটা যদি বাদ দিই, এই ইউনিক্স নাকি, ইউনিক্স না কিছুক্ষণ আগে পড়লাম, ইউনিক্স তো কিছুক্ষণ আগে পড়লাম, এই যে ইউনিক্স, তাহলে ভুলে গেলে হবে নাকি? বেল ল্যাবে ইউনিক্স বানাইছে না, এটা আগের কোশ্চেনের উত্তর। আচ্ছা সরি। তাহলে এটা আসলে আইবিএম বানাইছে হলো OS 2। এই যে প্রসেস অফ ইলিমিনেশন দিতে হবে কিন্তু, এই যে আমি এটারে চিনি না তাতে সমস্যা নাই, উইন্ডোজ কে চিনি, ডস কে চিনি, কারণ এটা দুইজনই হলো এমএস কোম্পানির জিনিস।
ইউনিক্স কিছুক্ষণ আগে পড়লাম যে এটা বেল বানাইছে, বেল ল্যাবরেটরি বানাইছে, তার মানে এটার উত্তর কি হবে? এইভাবে বাদ দিয়ে কিন্তু উত্তর খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু বাদ দিয়ে উত্তর খুঁজে বের করতে হবে, ঠিক আছে? নিচে কিন্তু ওপেন সোর্স, ওপেন সোর্স এই যে এই জিনিসটা একটু বুঝতে হবে। ওপেন সোর্স কি আর ক্লোজ সোর্স কি? ওপেন সোর্স আর হলো ক্লোজ সোর্স। সোর্স মানে উৎস। দেখেন, একটা মানুষ যখন সফটওয়্যার লেখে সে অনেক ধরনের প্রোগ্রাম বানায়, লেখে না? অনেক ধরনের প্রোগ্রাম লেখে। সেই প্রোগ্রামটা কিন্তু আমি আমার মাথা থেকে লিখছি, লিখে একটা অপারেটিং সিস্টেম বানাইছি। বানানোর পরে আমি বিশাল বড় দানবীর, আমার মন বিশাল উদার, আমি বললাম যে ভাই আমি একটা অপারেটিং সিস্টেম বানাইছি, এই অপারেটিং সিস্টেমটা আমি সবার জন্য এর কোডটা ওপেন করে দিলাম, তোমরা সবাই দেখতে পারবা এই অপারেটিং সিস্টেমটা কিভাবে আমি তৈরি করছি। তোমরা এখানে রিসার্চ করবা, রিসার্চ করে যদি তোমাদের নতুন নতুন কিছু যোগ করার দরকার হয় এখানে তোমরা যোগ করবা। এই অপারেটিং সিস্টেমটা আপডেট ভার্সন বের করবা, এবং ওপেন সোর্স গুলা ফ্রি হয়। এই লিনাক্স অপারেটিং সিস্টেম যদি ইউজ করেন আপনি মোস্ট আপডেটেড ভার্সন ফ্রি ইউজ করবেন। আর যেখানে এই উইন্ডোজ, এমএস উইন্ডোজের একটা আপডেট ভার্সন উইন্ডোজ ইউজ করতে গেলে $1,000, $1,000 প্লাস লাগে, তাই না? তাহলে বিশাল উদার মনের অধিকারী না যে এই লিনাক্স সফটওয়্যারটা বানাইছে, সে সবার জন্য ওই ওপেনটা কি, সোর্সটা কি করে দিছে, ওপেন করে দিছে। ওর ব্যবসায়িক ধান্দা ছিল না। এখন যদি মাইক্রোসফট কোম্পানির যে মালিক বিল গেটস, ও যে উইন্ডোজ সফটওয়্যারটা বানাইছে, ও যদি আমাদের সবার জন্য ওপেন করে দিত, সবার জন্য ফ্রি করে দিত, তাহলে আজকে বিল গেটস কি বিশ্বের 1 নাম্বার ধনী হইতে পারতো বলেন? তাহলে কত বড় রিসোর্স মানুষ ফ্রি করে দিলে মানে কত বড় মনের, কত বড় আত্মার মানুষ হইতে হয়। তো লিনাক্স কিন্তু খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার, এবং যত ধরনের কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে, নেটওয়ার্কিং এ যারা কাজ করে সবাই লিনাক্স ইউজ করে, কারণ আপডেটেড ভার্সন ফ্রিতে পাওয়া যায়, ভাইরাস অ্যাটাক করা কম হয়। এজন্য উইন্ডোজে কিন্তু যতই আমরা কিনি বা আমরা ইউজ করে আরাম পাই এজন্য কিনি, কিন্তু উইন্ডোজ কিন্তু মানে ইউজার বেস কিন্তু এটা কিন্তু সিকিউরিটি এত দিতে পারে না, তারপরে উইন্ডোজ আমরা ইউজ করি। তাহলে ওপেন সোর্স মানে যেটা সবার জন্য উন্মুক্ত, যেটা কিনতে হয় না, যেটার কোড আপনি চাইলেও, আপনি ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি চাইলেও এটার কোড দেখে একটা আপডেট ভার্সন দিয়ে দিতে পারেন, সেরকম সফটওয়্যার হচ্ছে লিনাক্স। আর বাকি এগুলো সব কোম্পানির, কোম্পানি বানাইছে, কোনো না কোনো কোম্পানি বানাইছে ব্যবসায়িক ধান্দায়, ব্যবসায়িক ধান্দায়, অর্থাৎ বিক্রি করে টাকা ইনকাম করবে এই চিন্তা। কম্পিউটারের বায়োস কোথায় সংরক্ষিত থাকে? আচ্ছা, আগে বায়োসটা বলতে হবে। এই বায়োস হচ্ছে, বিতে হচ্ছে বেসিক, আইতে হচ্ছে ইনপুট, ওতে হচ্ছে আউটপুট। আমি যদি ভুল না করি, ভুল হইতে পারে, মাফ করে দিবেন ভুল হইলে। সফটওয়্যার বা সিস্টেম, এটা সফটওয়্যার হবে বা সিস্টেম। তো এইটা হলো বায়োস, অর্থাৎ কম্পিউটারকে আপনি অন করতে হলে, কম্পিউটারকে যদি আপনি অন করেন, অপারেটিং সিস্টেম হোক আর যাই হোক না কেন, প্রথমে আগে ইনপুট আউটপুট বেসিক যে জিনিসটা সেটাকে ঠিক রাখতে হবে না? সেটা হলো, আপনি যদি কিবোর্ড না ঠিক থাকে, আপনি যদি মাউস ঠিক না থাকে, আপনি কম্পিউটার কাজ করতে পারবেন? আপনার সাউন্ড যদি না থাকে, এই সবগুলাকে যে সফটওয়্যারটা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে বায়োস। এটা কি? বায়োস। যে এই বায়োসটা কোথায় থাকে, এটা হলো কথা, বায়োসটা থাকে কোথায় দেখেন। বায়োস যদি র্যামে থাকে, আমি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আমি কোনো একটা ক্লাসে যদি এর আগে কোনো ক্লাস আমার করে থাকেন তাহলে এটা এটা বুঝবেন, বা আমার না করলে অন্য কারোর করলেও সমস্যা নাই, অন্য কারোর করলেও সমস্যা নাই, কারণ তো এটা আপনাকে বুঝাবেই। অ্যাক্সেস মেমোরি, এম ফর মেমোরি। তো এটা হলো, এটার কি ভোলাটাইল মেমোরি বলা হচ্ছিল না, যে ভোলাটাইল মেমোরি, ভোলাটাইল মেমোরি। তার মানে এটা ভুলে যায়। ধরেন কারেন্ট যতক্ষণ আছে, যতক্ষণ বিদ্যুৎ আছে, ততক্ষণ র্যামের মধ্যে সফটওয়্যার আছে, যদি বিদ্যুৎ চলে যাবে র্যাম সফটওয়্যার মুছে ফেলবে। তাহলে আমার কম্পিউটার কি আমি একবারই অন করব আর জীবনে অফ করব না? বিদ্যুৎ কি চলে যেতে পারে না? তাহলে বেসিক আউটপুট ইনপুট সফটওয়্যার যদি ঠিক না থাকে তাহলে তো ওই ওই কম্পিউটার অনই হবে না। তার মানে র্যামের মধ্যে রাখা যাবে না, তাহলে র্যামটা কাটা। মনিটরের মধ্যে কোনো সফটওয়্যারই থাকে না, মনিটরের কোনো মেমোরি নাই, এটার কোনো মেমোরি নাই, এটা এটা জাস্ট একটা ডিভাইস যেটা দিয়ে আমরা আউটপুট বের করি, তাহলে এই দুইটাও কাটা। এখন একটা হলো হার্ড ডিস্কে তথ্য থাকতে পারে, আরেকটা হচ্ছে কি, আরেকটা কি বলেন, আরেকটা কি, আরেকটা রম। এখন দেখেন, হার্ড ডিস্ক কখন কাজ করে এটা আপনাকে বুঝতে হবে। হার্ড ডিস্ক কি টাইপের মেমোরি, এটাও আমরা আমার ওই মেমোরি ক্লাস করতে পারলে বুঝতে পারবেন, বা অন্য কারোর ক্লাস করলেও বুঝতে পারবেন।
এটা সেকেন্ডারি মেমোরি না, একটু মনে করার চেষ্টা করেন। এটা কিন্তু একটার সাথে আরেকটা টু মাস রিলেটেড। সেকেন্ডারি মেমোরি আর র্যাম রম এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরি, বলা ছিল না? তাহলে সেকেন্ডারি মেমোরি যদি ইউজ করতে চান তাহলে আগে আপনার কম্পিউটারটা অন হইতে হবে। যদি সামহাও আপনার কম্পিউটারের উইন্ডোজ যদি চলে যায়, আপনি হার্ড ডিস্ক থেকে কোন তথ্য বের করতে পারেন ওই কম্পিউটার দিয়ে, হার্ড ডিস্কটা আরেকটা পিসিতে লাগালে বের করতে পারেন, কিন্তু ওই কম্পিউটার থেকে কিন্তু বের করা যায় না। তাহলে সেকেন্ডারি মেমোরি অন করতে হলে, কাজ করতে হলে আগে আমার কম্পিউটারটা অন হইতে হবে, আর কম্পিউটার অন হইতে হলে আমার বায়োস মানে বেসিক আউটপুট ইনপুট ঠিক রাখতে হবে, না হলে কম্পিউটার অনই হবে না। দেখবেন যদি বলবে যে কিবোর্ড নাই, মাউস নাই, এটা নাই, সেটা নাই, এরকম, এই ডিভাইস নাই, ওই ডিভাইস ফেল, এরকম বলে দিবে, বলে কম্পিউটার অনই হবে না। তার মানে কি হার্ড ডিস্ক সেকেন্ডারি মেমোরি ওটা তখন ইউজ হবে না। তাহলে বায়োস যেটা যেটা কম্পিউটারকে অন করতে অবশ্যই লাগবে, সেটা থাকবে কোথায় বলেন তো? থাকবে আসলে রমে। কম্পিউটারের মাদারবোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের রম আছে, এই রমের মধ্যে বায়োস থাকে। সেই বায়োসটা আসলে কি করে? বায়োসটা হচ্ছে ওই যে অপারেটিং সিস্টেমের সিস্টেমটা চালু করে দেয়, বুটিং বলে। সেই অপারেটিং সিস্টেম চালু করার পরে হার্ড ডিস্কের মধ্যে গিয়ে হিট করে, যখন হার্ড ডিস্ক হিট করে তখন ওখান থেকে উইন্ডোজ সফটওয়্যারটা লোড হয়। হার্ড ডিস্কের মধ্যে কিন্তু উইন্ডোজ থাকে, সি ড্রাইভে থাকে না উইন্ডোজের ছবি দেওয়া? সি ড্রাইভে এখান থেকে দেখাইতে পারলে দেখাতে, উইন্ডোজের ছবি দেওয়া, উইন্ডোজ থাকে। তার মানে বায়োস দিয়ে আগে কম্পিউটারকে অন করতে হবে, তারপরে আপনি উইন্ডোজকে রিড করতে পারবেন। অর্থাৎ বায়োস বা বুট এই সফটওয়্যারটা উইন্ডোজের আগে সফটওয়্যার, এই জন্য এটা সব সময়, সব সময় এটা রমের মধ্যে থাকে। এটা হলো ফার্মওয়্যার বলে, এই সফটওয়্যারের নাম হলো ফার্মওয়্যার। ফার্মওয়্যার, ফার্ম মানে কনফার্ম, একদম ফিক্সড লাগেই। এটা হচ্ছে যে কোম্পানি এই পিসিটা বানায় সেই এটা তৈরি করে দেয়, একটা আইসির মধ্যে এটা বসায় দেয়, এটাকে ফার্মওয়্যার বলে। সফটওয়্যার, এই ধরনের সফটওয়্যার কি এই বায়োস বা রমের মধ্যে যে থাকে ওই সফটওয়্যার গুলাকে ফার্মওয়্যার বলে। রম প্রোগ্রামের, রম একটা কি, এই যে দেখেন এই আমার কোশ্চেনের উত্তর চলে আসছে, এটার উত্তর এখনই আপনারা দিবেন। আমি কিছুক্ষণ আগে বলছি রম, রম ভিত্তিক প্রোগ্রামের নাম কি? ম্যালওয়্যার, ভাইরাস, লিপলপ, না ফার্মওয়্যার? এটা আমি কিছুক্ষণ আগে বলছি। পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে লোড হওয়া, এই যে আমি এটাও বলছি দেখেন, অপারেটিং সিস্টেম লোড হইতে হলে রমের মধ্যে বায়োস থাকে, তারপরে কি হয় বলেন? বলছিলাম না, বুটিং হয়। কিছুক্ষণ আগে বলছিলাম না যে ফার্মওয়্যার, ফার্মওয়্যারের কারণে বুটিং হয়। এই যে অপারেটিং সিস্টেম লোড হওয়ার যে প্রক্রিয়া, এটা এটা ইলিমিনেশনটা দেওয়া যাবে না, এটা জানতে হবে। সেটাকে বুটিং বলে। সেটাকে কি বলা হয়? বুটিং বলে। কিছুক্ষণ আগে আমি বলছিলাম কথায় কথায়। আচ্ছা, কম্পিউটারে রিবুট করতে হলে মানে ওই বুটিংটা পুনরায় করতে হলে কোন বাটন চাপতে হয়? এটা মুখস্থ জিনিস, কন্ট্রোল অল্টার ডেল, তাই না? এটা হচ্ছে মুখস্থ জিনিস, এটা এটা বুঝার কিছু নাই। হ্যাঁ, এটা হচ্ছে মুখস্থ করতে হবে। আচ্ছা, কম্পিউটার চালু করার পরে পুনরায় চালুর প্রক্রিয়াকে কি বলা হয়? এটা ওই যে আবার সেই বুটিং। চালু করার পর পুনরায় চালু করাকে বুটিং বলা হয়। অর্থাৎ কম্পিউটার যেভাবেই চালু না করেন কেন, উইন্ডোজ স্টার্ট হওয়ার আগে আগে বুট হবে, বায়োস স্টার্ট হবে, বুট হবে, দেন উইন্ডোজটা চালু হবে। কম্পিউটার চালু করলেই সেটা বায়োস, তো হলো ভিতরে যে সফটওয়্যার থাকে সেটাকে বায়োস বলে। তাহলে এই যে কম্পিউটার চালু করলে এটাকে রিবুট করতে হবে, বুট করতে হবে। অর্থাৎ বুটটা হচ্ছে অপারেটিং সিস্টেমের আগের ধাপ। অপারেটিং সিস্টেম চালু করার জন্য বুটিং করতে হয়। এগুলো তথ্যমূলক জিনিস, মনে রাখবেন। এরপরে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আমি এখন আপনাদেরকে একটু কোশ্চেন করব। আমি এই সুযোগে বাইরে গিয়ে একটু কলা খাবো, আমার একটু কলা দিছে, কলাটা খাওয়ার সময় পাই নাই। আপনারা এখন আমাকে বলেন যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, আর কোনো কিছু না বোঝা আছে কিনা একটু বলেন। বলেন একটু, এই যে এতক্ষণ পড়লাম এগুলো আপনারা বুঝছেন কিনা, না বোঝার কিছু আছে কিনা, বুঝতে পারতেছেন তো? মানে আমার ভাষাটা সহজ হচ্ছে কিনা? কেউ কিছু বলে না মানে কি কঠিন হচ্ছে? কঠিন হলে সেটাও বলবেন, স্যার বুঝতেছি না, কঠিন লাগতেছে। আপনাদের রেসপন্স করা মনে হয় ভূতের সাথে আমি ক্লাস করতেছি। ভূতও কথা বলে, আপনারা কথা বলেন, কঠিন।
এখানে কঠিন কিছু নাই, এটা হচ্ছে মুখস্থ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আর যতটুকু বুঝার ততটুকু তো আমি বলেই দিতেছি। একজন সাহস করে তাও বলতে পারছে যে কঠিন, আমার মনে হয় বাকিদের কাছেও কঠিন লাগতেছে, এই জন্য কেউ কিছু বলতেছে না। আর একজন একটু বলেন। হ্যাঁ, পড়ানোর প্রশংসা করতেছে, হুমায়ুন কবির আমার পড়ানোর প্রশংসা করতেছে, আপনি বুঝছেন কিনা এটা বলেন। হ্যাঁ, হ্যাঁ পড়তে হবে, না পড়লে বুঝবেন কিভাবে? আচ্ছা, ভেরি গুড, বুঝবেন এখন, পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, আমি আপনাকে এখন বলি, একটা টেক্সট ফাইল, একটা টেক্সট ফাইল, একটা টেক্সট ফাইল, সেই ফাইল যখন আপনি ওএমএস ওয়ার্ডে ইউজ করবেন, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কি আমি তো বলেই দিছি, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কিছুই না, যেটা আমরা ওয়ার্ড লেখালেখি সম্পাদনার কাজে ইউজ করি সেটাই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কোনগুলো আমরা সবসময় ইউজ করি? এমএস ওয়ার্ড, এই যে নোটপ্যাড, এই যে দেখেন নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, ম্যাক রাইট, তারপরে স্টার ওয়ার্ড, ল্যাটেক্স, এগুলো হচ্ছে সফটওয়্যারের নাম। এগুলো সবকিছুই হচ্ছে এমএস উইন্ডোজের মতো একটা সফটওয়্যার, আর কিছু না, তাই না? এগুলো তো আমার বলার কিছু নাই, বোঝানোর কিছু নাই। আচ্ছা, যে একজন হাত উঠাইছে, কিছুক্ষণ পরে সুযোগ দিতেছি। হ্যাঁ, এই যে দেখেন, এমএস ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড ফাইলকে ওরা ডট ডক দিয়ে সেভ করে। মানে ওই সফটওয়্যারটা যখন তৈরি করছে, বা ডট ডক্স, ওই সফটওয়্যার যখন তৈরি করছে তখন ওরা বলেই দিছে এটা, যে আমার সফটওয়্যারটা যদি ডট ডট কি দিয়ে, ডক দিয়ে সেভ থাকে, তাহলে তুমি বুঝবা, তাহলে তুমি বুঝবা কি, তাহলে তুমি বুঝবা যে এটা একটা কি, এটা একটা টেক্সট ফাইল বা ওয়ার্ড ফাইল। তা এটা আমি আপনাকে কিভাবে বুঝাবো? এটা বুঝানোর কিছু নাই। এখন যদি আপনাকে কোশ্চেন করা হয়, এখানে কয়েকজনের নাম দেখতেছি, ধরেন বিপুল বিশ্বাস, আপনাকে যদি কোশ্চেন করে যে হোয়াই, কেন তোমার নাম বিপুল, কি জন্য তোমার নাম বিপুল হলো, এটা আপনি যত ব্যাখ্যাই করেন, যত ভাবেই বুঝান, উর্মি তোমার নাম কেন উর্মি হলো, হুমায়ুন কবির তুমি কেন হুমায়ুন কবির, এইটা আপনি কোনোভাবেই বুঝাইতে পারবেন না। এটা বলতে হবে যে আমার বাপে এই নাম দিছে তাই এটা আমার নাম। এছাড়া আপনি আমাকে কিভাবে বুঝাবেন? কোনোভাবেই বুঝাইতে পারেন, বুঝানোর কোনো অপশনই নাই, তাই না? আমি কি ঠিক বলছি বলেন? আমার নাম সোহাগ কেন, এটা যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, আমি কি বলবো? আমার কি কিছু বলার আছে? হ্যাঁ, নাম রাখছে তাই, আমার নাম সোহাগ রাখছে এই জন্য আমার নাম সোহাগ। আমার নাম যদি অন্য কিছু রাখতো সেটাই হতো, যদু, মধু, কদু, যাই রাখতো তাই হতো, তাই না? তো ওইরকম, এই যে এর বাপ মানে হচ্ছে এর জন্মদাতা হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস মানে মাইক্রোসফট কোম্পানি। সেই বাপে বলে দিছে যে তোর নাম হলো ডট ডক, এই জন্য ওর নাম ডক। আচ্ছা, আবার এই যে ইমেজ সফটওয়্যার যারা তৈরি করছে, ইমেজ, এই যে জয়েন্ট ফটোগ্রাফিক কি যেন নাম, এই অর্গানাইজেশনটার নাম, এই যে যারা তৈরি করছে, জেপিজি লিখে সার্চ দিলেই পাবেন যে জেপিজির ফুল মানে ইয়াটা কি। তো ওরা বলে দিছে যে ওই কোম্পানি, ওই মানে প্রতিষ্ঠান, ওই অর্গানাইজেশন বলছে ডট জেপিজি দিয়া ওই ইমেজ ফাইল বোঝানো হবে, এই জন্য এটার নাম ডট জেপিজি। আচ্ছা, ভিডিও ফাইলকে এমপিজি দিয়া বোঝানো হবে বা এমপিইজি দিয়ে বোঝানো হবে। নামের অর্থ থাকতে পারে, তাই না? এই নামের অর্থ থাকতে পারে, কিন্তু এর ভিতরে কাহিনী থাকতে পারে না। কাহিনী এই আপনার বাপের ভালো লাগছে, ওই নামটা ভালো লাগছে, এই নামের একটা মানে আছে, ওই মানেটা ভালো লাগছে, এই জন্য সে এটা রাখছে, তাই না? এইটাই কাহিনী, তার ভালো লাগছে। তার যদি ভালো না লাগতো, তার ভালো লাগার কারণ কি? আমার 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 বাপের মনে হয়েছে যে আমার এই ছেলেটার নাম আমার সোহাগ রাখবো। তো এই সোহাগটা তার কেন পছন্দ হয়েছে? এর কি কোনো কারণ আছে, কজ আছে? সোহাগ মানে আদর, সোহাগ ভালোবাসা, সব সন্তানকেই তো তার বাবা মা ভালোবাসে, তাই না? তাই ভালোবাসে না? তো একজনের নাম, আপনার নাম কেন সুমা হবে? সুমা, সুমা তো আরো আরেকজনের নামও আছে। আপনার তো নাম আয়ের তো সুন্দর অর্থওয়ালা নাম আছে, কিন্তু সুমাই কেন আপনার নাম? এই কাহিনী টাহিনী কিছু নাই, কাহিনী হলো আপনার বাপের ভালো লাগছে, তাই আপনার বাপ রেখে দিছে, এই জন্য আপনার এই নাম। না, আপনি যদি বড় হয়ে কাহিনী করে যদি নাম চেঞ্জ করেন, আছে না অনেকেই মানে নাম চেঞ্জ করে বন্ধু বান্ধবের মধ্যে, তখন কাহিনী থাকতে পারে, সেটা হলো অন্য বিষয়। কিন্তু ওইটা নাম না, নাম হলো আকিকা দিয়ে বাবা মা যেটা রাখে, এটা হলো রাইট নাম, ওইটাই হচ্ছে সঠিক নাম। সঠিক নামের পিছনে কোনো কাহিনী নাই, বাপ মায়ের ভালো লাগছে তাই রাখছে, আর ওই জন্যই ওইটা আপনার নাম। আচ্ছা, এরপরে অডিও ফাইলকে ডাব্লিউএভি দ্বারা প্রকাশ করে, এমপি3 আছে, এমপি3 আছে, আরো বিভিন্ন ধরনের অডিও ফাইল আছে। আচ্ছা, ডাটা ফাইল বা পাওয়ার পয়েন্ট ফাইলকে পিপিটি দ্বারা প্রকাশ করা হয় বা প্রেজেন্টেশন ফাইল তৈরি করা হয়। এগুলো জাস্ট ফাইল এক্সটেনশন, এগুলো আপনাকে মনে রাখতে হবে, বুঝতে হবে, আর কিছু না।
আচ্ছা, আলোচ্য টপিকস থেকে কোশ্চেন করব, তার আগে একজন হাত উঠাইছে, এটার উত্তর আপনারা দেন, আর যিনি হাত উঠাইছে তার একটু কথা শুনুন। বলেন। সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে কি বলা হয়? এটা আমি বলছিলাম, বলেন কি বলা হয়। একজন বলে দিছে, আপনারাও বলেন। এই যে যিনি হাত উঠাইছে তাকে আমি আনমিউট করার জন্য অপশন দিছি, আপনার কিছু বলার থাকলে বলেন। আচ্ছা, বলার নাই, তাহলে আর কিছু করার নেই। প্রোগ্রাম বলে, হ্যাঁ। আপনারা সবাই পারেন। আমি বলছি না যে ইনস্ট্রাকশন দেয়, আর প্রোগ্রাম আসলে আমি আপনাকে বলি, এই প্রোগ্রাম যখন অনেকগুলা একসাথে প্রোগ্রাম একটা প্যাকেজের মধ্যে ঢুকাই, এরকম একটা প্যাকেটের মধ্যে প্যাকেট করলাম, আছে না, আছে না, কার্টুন বলি না আমরা। হ্যাঁ, এক কার্টুন বিস্কিট, এই ধরেন এই যে এখানে দুইটা বিস্কিট আছে, তাই না, এনার্জি প্লাস বিস্কিট, এটা এরকম ভাঁজ করে একটা কার্টুনের মধ্যে উঠাইছি, একটা কার্টুনের মধ্যে উঠাইছি, সেই কার্টুনটা হচ্ছে বিস্কিটের কার্টুন, আর এটা হলো বিস্কিট। তো ওইরকম ভাবে এই প্রোগ্রামটা হলো বিস্কিট, প্রোগ্রামটা হলো একটা একটা করে বিস্কিট, যখন অনেকগুলা বিস্কিটকে আমি একটা প্যাকেজের মধ্যে ঢুকাবো, সেটার নাম হয়ে যায়, সেটার নাম হয়ে যায় কার্টুন, বা কি বলেন, কার্টুন বা কি, সফটওয়্যার। বুঝতে পারছেন ব্যাপারটা? প্রোগ্রাম আর সফটওয়্যার একই জিনিস, প্রোগ্রাম আর সফটওয়্যার একই জিনিস। তো একটা সফটওয়্যারের মধ্যে ধরেন এই যে এক্সেলের সফটওয়্যারের মধ্যে লেখালেখি করা যায়, তাহলে লেখালেখির জন্য যে একটা মানে প্রোগ্রাম বানাইছে, সেটা ওই এক্সেলের মধ্যে ঢুকাইছে। আবার যোগ বিয়োগ করা যায়, তাহলে ক্যালকুলেটরে একটা প্রোগ্রাম বানাইছে, সেটা ওই এক্সেলের মধ্যে ঢুকাইছে, এইভাবে ওটা একটা সফটওয়্যার হয়ে গেছে। আর অনেকগুলো সফটওয়্যার যখন এক জায়গায় লাগায়, অনেকগুলো সফটওয়্যার যখন এক জায়গায় লাগায়, অনেকগুলো সফটওয়্যার যখন এক জায়গায় লাগায়, তাই না, লাগাই, তখন কি হয়ে যায়, অনেকগুলো কার্টুন যখন একটা কাভার্ড ভ্যানের মধ্যে ঢুকানো হয়, তখন সেটা যখন ট্যারাক হয়ে যায়, এটা তখন প্যাকেজ হয়ে যায়, তাই না, এটা তখন প্যাকেজ হয়ে যায়। যেমন এমএস অফিস, এমএস অফিস, আপনারা একটু বুঝেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে এগুলো বুঝতে পারবেন। এগুলো সিম্পল কথা, আর আমি তো বাস্তব উদাহরণ দিয়ে দিয়ে আপনাদেরকে বুঝাই। ও এমএস অফিস, এই অফিসের মধ্যে কি কি থাকে বলেন তো? অফিসের মধ্যে থাকে পিপি, পাওয়ার পয়েন্ট, তারপরে MS W, মানে MS ওয়ার্ড, আর একটা থাকে হলো কি বলেন, এক্সেল, EXCEL, আর একটা থাকে হলো, এটা অনেক সময় থাকে অনেক সময় থাকে, ডাটাবেস, ডাটাবেস প্রোগ্রামের নাম কি, এক্সেস, MS এক্সেস। এই যে এই MS অফিস, এগুলো একটা প্যাকেজ, MS অফিস কি, একটা প্যাকেজ। আর এই যে পিপিটি, পিপিটি এগুলো হচ্ছে সফটওয়্যার, এগুলো হচ্ছে সফটওয়্যার। আর এই সফটওয়্যারের মধ্যে, সফটওয়্যারের মধ্যে যে মানে ইনস্ট্রাকশন গুলো একটা একটা করে সেট বাই ঢুকানো হয়, সেগুলো হচ্ছে প্রোগ্রাম। তাহলে সবকিছুই আসলে প্রোগ্রাম, এই প্যাকেজ বলেন, এই সফটওয়্যার বলেন, তারপরে এই মানে এই এগুলো সবকিছু আসলে গিয়ে ঠেকে কোথায়, প্যাকেজে, জাস্ট প্যাকেজিং, শো আপ একটা আলাদা জিনিস। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, ডস কি, আমি বলছিলাম ডসটা কি। এই পার্টিসিপেট করেন, আপনারা আছেন কয়েকজন, কয়েক 12 জন, মানে 11 জন আছেন, আমাকে দিয়ে 12 জন, তাই না? আমি কিন্তু আপনাদেরকে সবাইকে ওপেন, ওপেন মানে আনমিউট, আনমিউট অল, অল করার সুযোগ দিয়ে রাখছি, তাই না? তো আপনারা কথা বলবেন, লিখতে প্রবলেম হলে কথা বলবেন। আমি কিছুক্ষণ আগে বলছিলাম, হ্যাঁ, যে ডস মানে হলো ডিস্ক অপারেটিং সিস্টেম, এটা আপনারা পারছেন, ভেরি গুড। নিচের কোনটি অপারেটিং, আচ্ছা, যিনি কথা বলবেন তিনি আবার কথা বলা শেষে মিউট করে দিয়েন, নাহলে নয়েজ আসে। নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার, এবার বলেন, নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার বলেন, নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার? MS ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার? MS ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাই না? APP, ওরাকল কি ধরনের সফটওয়্যার? এটাও এপি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। উবুন্টু, MS উইন্ডোজ, আরে কিছুক্ষণ আগে এই কোশ্চেন পড়ছি, এটা নিয়ে আবার সময় নষ্ট করতেছি কেন? আপনারা বলবেন না যে এটা স্কিপ করেন, স্যার এটা কিছুক্ষণ আগে পড়া হয়েছে। হ্যাঁ, এইবার এইবার উর্মির মাথা থেকে উইন্ডোজ আর বাড়ায় নাই, উইন্ডোজ আছেই। ওয়ার্ড ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কোনটি? মানে ওয়ার্ড প্রসেসিং এর বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, তো ওই সফটওয়্যারের মধ্যে অনেকগুলো নাম ছিল, কিন্তু এই ওয়ার্ড প্রসেসর নামের কোনো নাম ছিল না। এটা হলো নলেজ দিয়ে জানতে হবে, ওয়ার্ড প্রসেসর নামের কোনো নাম ছিল না, এই নামে কোনো সফটওয়্যার নাই, ওয়ার্ড প্রসেসর নামে কোনো সফটওয়্যার নাই। আচ্ছা, লেখালেখির কাজে উল্লেখ্য কোন অপারেটিং সিস্টেম, মানে কোন অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি ব্যবহার করা হয়?
লেখালেখির কাজে কোন মানে প্যাকেজ সফটওয়্যারটা ব্যবহার করা হয়, এটা আমরা সবাই ইউজ করি। একাধিকবার এটার নাম বলছি, হ্যাঁ, এমএস ওয়ার্ড, আমরা সবাই এমএস ওয়ার্ড ইউজ করি। না, এমএস এক্সেল না হুমায়ুন কবির, এমএস এক্সেল হচ্ছে হিসাবের কাজে ইউজ করা হয়। এক্সেল কিন্তু হিসাবের কাজে ইউজ করা হয়। এক্সেল হচ্ছে এই যে এরকম 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 ঘর ঘর থাকে, এটা এরকম 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 থাকে, এরকম এ বি সি এরকম রো কলামে ভাগ থাকে। এটা যে এই 1 2 3 এরকম ভাগ থাকে, এখানে 1 2 3 এরকম সংখ্যা থাকে, এগুলা হিসাবে স্প্রেডশিট। স্প্রেডশিট আসলে একটা হিসাবের প্রোগ্রাম, এটা হলো এমএস এক্সেল, এটা না। এমএস ওয়ার্ড এই যে এরকম একটা সাদা একটা উইন্ডোজ থাকে, এখানে ক খ গ ঘ লিখতে থাকি লিখতে থাকি লিখতে থাকি, অ্যাপ্লিকেশন লিখি, এই জায়গায় বিনীত নিবেদক এখানে বরাবর এইভাবে লিখি যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে কি বলেন, এমএস ওয়ার্ড। কম্পিউটার সবাই ইউজ করবেন, তাহলেই তো এগুলো ক্লিয়ার হয়ে যায়। এই যে আপনার কথা চলে আসছে, স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কি করা হয় দেখেন, আগেরটার মধ্যে এটা চলে আসছে। এইবার হুমায়ুন কবিরের উত্তরটা ঠিক আছে, এখন যদি উত্তরটা আপডেট না হয় তাহলে ঠিক আছে। স্প্রেডশিট প্রোগ্রাম মানে এক্সেল সফটওয়্যার, এক্সেল একটা স্প্রেডশিট সফটওয়্যার। এই স্প্রেডশিট সফটওয়্যার দিয়ে কি করা হয় কিছুক্ষণ আগে আমি বলছি, হিসাব নিকাশ করা হয়। ইয়েস, আচ্ছা, পারভেজ হোসেন বলছে হিসাব নিকাশ, ভেরি গুড। আচ্ছা, ডিবি কম্পিউটারের কিসের অ্যাব্রিভিয়েশন? ডিবি কিসের অ্যাব্রিভিয়েশন? না, আমি অনেকবার বলছি, ওরাকলের নাম বলতে বলতে অস্থির করে ফেলছি। ডিবি মানে কি? ডিবি মানে কি বলেন? ওরাকলের নামও বলে দিছি, হিন্টসও দিয়ে দিছি, অনেক কিছুই হয়, কিন্তু কম্পিউটারের ডাটাবেস। কম্পিউটারে কি? ডাটা বেস। ওরাকল কোন ধরনের সফটওয়্যার? এটা আর পড়ার দরকার আছে? এটা আর পড়ার দরকার নেই। ডাটাবেস সফটওয়্যার। নিচের কোনটি ডাটাবেস সফটওয়্যার নয়? নিচের কোনটি ডাটাবেস সফটওয়্যার নয়? আচ্ছা, এই যে এটা একটু পড়ি শুনুন। ওরাকল তো একটা ডাটাবেস সফটওয়্যার, এটা অবশ্যই কাটা যাবে কারণ নয় বলছে, তাই না? তারপরে এমএস এসকিউএল। এসকিউএল এস তো হলো ট্রাকচার, এক্সটিআরইউসি TURED, স্ট্রাকচার্ড। কিউ তো হচ্ছে কুয়েরি, QUERY কুয়েরি। এল তো হচ্ছে ল্যাঙ্গুয়েজ, LANGUAGE। আচ্ছা, এই মাই স্কুল আর সার্ভার স্কুল দুইটা হলো মাইক্রোসফটের তৈরি ডাটাবেস সফটওয়্যার। এই দুইটা হচ্ছে মাইক্রোসফটের তৈরি ডাটাবেস সফটওয়্যার। এটা অন্য একটা ক্লাসে বিজ্ঞান টিজ্ঞান, সরি, সামনের দিকে কোন একটা ক্লাসে এটা পড়ানোর কথা, বা পিছনের দিকে ক্লাসে পড়ানোর কথা, কোন একটা জায়গায় এটা কভার হবে। তাহলে এই ওরাকল একটা ডাটাবেস সফটওয়্যার, মাই এসকিউএল, এসকিউএল যেটা দেখবেন সেটা ডাটাবেস সফটওয়্যার, এগুলো সব ডাটাবেস সফটওয়্যার। তাহলে নয় কোনটি? নয় হলো এজ, এজ এক্স, এটার নাম আমি কোনোদিনও শুনি নাই, এটার মানে কি তাও জানি না। কোনটি ডাটাবেস প্রোগ্রাম নয়? এটা আপনারা পারবেন। এটা ধরেন এই যে আমি বলি, এই যে এটা এটা আপনারা পারবেন, কেন পারবেন? ধরেন এই ফক্স প্রোর নাম আপনি জানেন না, এমএস এক্সেস এর নাম জানেন, ওরাকলের নাম জানেন, পাওয়ার পয়েন্ট নাম জানেন, তার মধ্যে পাওয়ার পয়েন্ট আর এটার মধ্যে একটা উত্তর হবে তো, কারণ এটা কাটা যাবে, এটা এটা ডাটাবেস সফটওয়্যার, এটাও ডাটাবেস সফটওয়্যার। আমি বলছিলাম এমএস এক্সেস একটা ডাটাবেস সফটওয়্যার। তাহলে পাওয়ার পয়েন্টের কাজ কি? পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া। প্রেজেন্টেশন দেওয়া কি ডাটাবেজের কাজ বলেন? ডাটাবেজের কাজ কি প্রেজেন্টেশন দেওয়া? না, এটার উত্তর হবে তখন এটা, এটা হচ্ছে পাওয়ার অফ নলেজ প্রয়োগ করলেই হবে। POW, পাওয়ার অফ নলেজ, যে আমি জানি, আই এম 100% কনফার্ম যে পাওয়ার পয়েন্টটা হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার, সো দ্যাট একটা প্রেজেন্টেশন সফটওয়্যার কখনো একটা ডাটাবেস সফটওয়্যার হতে পারে না। আমি এটা কনফার্ম, আমি জানি যে প্রেজেন্টেশন সফটওয়্যার, সো দ্যাট এটাই উত্তর। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? এরপর হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম। ইউটিলিটি প্রোগ্রাম দেখেন, আমি আজকে কিন্তু বলছি যে আজকের ক্লাসটা বোঝার চেয়ে তথ্য নির্ভর, এগুলো আপনাদেরকে মানে ব্যাখ্যা করে করে কোশ্চেন সলভ করে করে আমি বুঝাবো, কারণ হচ্ছে আজকে মানে বুঝার কিছু না। ইউটিলিটি সফটওয়্যার কি জিনিস, ওই যে একাধিকবার আমি বলে দিছি যে আমি কাজের ক্ষেত্রে আমাকে যে সহজ, আমার সহজ যে কাজগুলো যে আমার ডেইলি লাইফে আমার প্রয়োজন হবে এরকম জিনিসপত্র যেগুলো দেয় সেগুলো হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম। বিদ্যুৎ বিল, ইলেকট্রিসিটি বিল আমি যেগুলো বলছিলাম ওগুলোকে ইউটিলিটি বিল বলা হয়। তাহলে এরকম এই ইউটিলিটি সফটওয়্যার গুলো দেখেন, এই যে ইউটিলিটি সফটওয়্যার গুলো কি বলেন? গ্রাফিক্স যদি আমি কাজ করতে যাই, গ্রাফিক্স এর কাজ করতে গেলে আমার ক্যাড লাগবে, টার্বো ক্যাড লাগবে। ক্যাড একটা গ্রাফিক্স এর বিভিন্ন আঁকা আঁকির সফটওয়্যার, হ্যাঁ। মাল্টিমিডিয়ার কাজ করতে গেলে উইন্ডোজ প্লেয়ার লাগবে, অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার লাগবে। অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার কোথায় লাগে?
ওই যে আমরা যে অ্যাডোব ফ্ল্যাশ ব্রাউজারে যে বিভিন্ন ভিডিওগুলো দেখি, ওখানে আসলে অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ারে কাজ করে। প্রেজেন্টেশন দেওয়ার জন্য পাওয়ার পয়েন্ট লাগবে, এগুলো পাওয়ার পয়েন্ট কিন্তু আবার ইয়া সফটওয়্যারও কি যেন বলে, এটা কিন্তু আবার প্যাকেজ সফটওয়্যারও, কিছু কিছু প্যাকেজ আর ইউটিলিটি ঢুকে যাবে। তারপরে আমি যদি কম্প্রেশন করি, বিভিন্ন ফাইলকে একসাথে কম্প্রেস করি না, বিভিন্ন একসাথে জোড়া লাগাই, এই ধরনের সফটওয়্যারকে জিপ সফটওয়্যার বলে। উইনরার আছে, বিট জ্যাপার আছে, তারপরে আরো কি কি আছে। এই উর্মি, আপনি হাত উঠাইছেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, বলেন। স্যার, ইউটিলিটি সফটওয়্যার বলতে তো অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলো না? হ্যাঁ, অ্যান্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার, ওখানে নাম নাই, কিন্তু অ্যান্টিভাইরাস এক ধরনের ইউটিলিটি সফটওয়্যার। আর এখন যে প্রকারভেদ গুলো, এগুলো ইউটিলিটি সফটওয়্যার? এগুলো ইউটিলিটি সফটওয়্যার, যেগুলো আপনার কাজে হেল্প করবে। এই যে লাইব্রেরি সফটওয়্যার, আমি একটু মিউট করে দিলাম আপনাকে, হ্যাঁ। লাইব্রেরি সফটওয়্যার, তারপরে এই যে আপনার উইন্ডোজ এক্সপ্লোরার, মানে ফাইল এক্সপ্লোর করবেন, যেগুলো আপনার কাজে হেল্প করবে, এগুলো হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম। তার মধ্যে দুইটা জিনিস একটু ম্যাচ হয়েছে, ওটা ওইভাবে আসবে না। যেটা ইউটিলিটি প্রোগ্রাম মেইনলি অ্যান্টিভাইরাস টেন্টিভাইরাস এগুলো আসবে। আচ্ছা, এরপর হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনের ব্যাপারটা কিন্তু আমি কিছুক্ষণ আগে এই যে মেয়েদের কাপড় গোছানো দিয়ে আমি বুঝাই দিছি, হ্যাঁ। এইটাই হলো সেই জিনিসটা, আপনি পড়ে দেখেন। কম্পিউটার হার্ড ডিস্ক অত্যাধিক ব্যবহারের ফলে, আমার কথাগুলোর সাথে মিল আছে কিনা একবার একটু পড়েন, আর ওই ঘটনাটা মনে করেন যে কি বলছে। অত্যাধিক ব্যবহারের ফলে লেখালেখি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে থাকে। আমি বলছি না যে আমি আমি আর আমার বউ চাকরিজীবী, দুইজন সপ্তাহের শনিবারে মানে যখন সবকিছু গোছায় রাখে আমার বউ, রবিবার দিন খুব সুন্দর দেখা যায়। আর যখন সপ্তাহে দৌড়াদৌড়ি করি, এই আজকে একটা মাপলার নিয়ে যেতেছি, কালকে একটা গেঞ্জি নিয়ে যেতেছি অফিসে, এখান থেকে আপনাদের ক্লাস করে 12টার সময় যাইতেছি, একদিকে ব্যাগ ফালাইয়া দিয়ে ঘুমায় যাইতেছি। এরকম 5 দিন পরে দেখা যায় কি আমার বউ সকালে ওইটা অফিসে চলে যেতেছে, স্কুলে চলে যেতেছে, তখন দেখা যায় কি যে আমার ঘরটা অগোছালো হয়ে গেছে, তখন আমরা এটা ডিফ্র্যাগমেন্ট হয়ে গেছে। তখন আবার আমরা এটাকে ফ্র্যাগমেন্টেশন করি, আস্তে 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 এক জায়গায় গিয়ে গোছায় আনি। এরকম কম্পিউটারের মধ্যেও দেখেন যে আমি যেটা বলছিলাম হুবাহুব একই কথা বলা আছে। কাজ করার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটা থাকে, এই প্রোগ্রামটার কাজ হচ্ছে ফাইলগুলোকে গোছায় রাখা, এটা একটা ইউটিলিটি কাজ। এই জন্য এটা ইউটিলিটি প্রোগ্রাম। এই ডিফ্র্যাগমেন্টেশন একটা ইউটিলিটি প্রোগ্রাম। কম্পিউটারের ভাইরাস, ভাইরাসের এই যে অলরেডি আমি বলে দিছি, দেখেন ভাইরাসের অলরেডি আমি বলে দিছি যে ভাইরাল ইনফরমেশন আন্ডার রিসোর্স। তো প্রথম ভাইরাস ফ্রেডরিক কোহেন নামের একজন গবেষক মনে হয় এটা ভাইরাসে এইটার নামকরণ করছে হচ্ছে ভাইরাস, ঠিক আছে। এই যে ভাইরাস কি ধরনের কাজ করে দেখেন, এটা সেলফ প্রোগ্রাম, সে একা একা এক্সিকিউট করে, নিজের সংখ্যা বৃদ্ধি করে। অর্থাৎ আপনার কম্পিউটারে একটা ভাইরাস ঢুকাইছি, আপনার কম্পিউটারে আমি একটা পেন ড্রাইভ ঢুকাইছি, অটোমেটিকলি পেন ড্রাইভের মধ্যে গিয়ে বসে থাকবে। তারপরে আবার যেই পেন ড্রাইভটা আমার কম্পিউটারে ঢুকবো, তো মানুষের ভাইরাস জ্বর যেরকম কাজ করে, আমার জ্বর আসছে, আপনার কাছে গিয়ে হাসি দিছি, আপনার মধ্যেও জ্বরটা চলে গেছে। সেম এই প্রোগ্রামগুলো কাজ করে, এই জন্য এগুলোর নাম হচ্ছে কি, ভাইরাস সফটওয়্যার। কারণ ভাইরাসের কিছু ইতিহাস বলা আছে, কত সালে ভাইরাসটা, আচ্ছা, ভাইরাস সংক্রমণের মাধ্যম, ভাইরাস কিভাবে সংক্রমণ করে যে বলা আছে দেখেন, ইন্টারনেটের মাধ্যমে করতে পারে। আপনাকে একটা ভাইরাস সফটওয়্যার পাঠিয়ে দিছে মেইলে, আপনি মেইলটা ক্লিক করছেন, একটা ছবি পাঠিয়ে দিছে যে এই যে ছবিটা দেখো, খুব সুন্দর একটা মেয়ের ছবি আছে বা খুব হ্যান্ডসাম শাহরুখ খানের ছবি আছে, আপনারা সেটাকে ক্লিক করলেন, ওটার মধ্যে আসলে ভাইরাস ঢুকাই দিছে, আপনার কম্পিউটারে ভাইরাস মানে অ্যাটাক করলো। তারপরে আবার মেমোরি কার্ড দিয়েও চেঞ্জ করা যায়, এটাও বলছে। তারপরে আবার ধরেন একটা সফটওয়্যার ক্র্যাক সফটওয়্যার ইউজ করলেন, আহ, যে ক্র্যাক করে দিছে সে আপনার ওর মধ্যে একটা ভাইরাস ঢুকাই দিছে, আপনি তো ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করে ফেলছেন, দেখবেন যে ওখানে আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকে গেছে। তো এগুলো বলছে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করলে নেটওয়ার্কের মাধ্যমে। আচ্ছা, এবার ভাইরাসের ইতিহাস বলছে, 1971 সালে বব থমাস নিজে থেকে ছড়াইতে পারে এরকম একটা পরীক্ষামূলক ভাইরাস তৈরি করেন, যার নাম ছিল ক্রিপার। 1992 সালে অ্যানজোলো নামের একটা ভাইরাস আবির্ভাব ঘটছে। এগুলো হচ্ছে ওই যে আমাদের যেরকম কোভিড আসছে না 2019 সালে, তার আগে একবার সার্স, তার আগে মার্স, এরকম ভাইরাস আসে না মাঝে মাঝে, কিছু ভাইরাস আছে যে পুরো মহামারী সৃষ্টি করে। আবার কলেরা ছিল এক ধরনের রোগ, তার আগে ছিল প্লেগ রোগ। এই যে এরকম, এই যে 92 সালে একটা ভাইরাস, মাইকেল অ্যাঞ্জেলা নামে একটা ভাইরাস ছিল, সেটা বিশাল ক্ষতি করে ফেলছিল, সারা বিশ্বের অনেক কম্পিউটারের ক্ষতি করছিল। এই জন্য এটাকে এই যে আবার
আবার ওই যে 99 সালে সিআইএ চেরনোবিল নামের একটা ভাইরাস ছিল। এই জাস্ট আমাদের প্র্যাকটিক্যাল লাইফের কোভিড এর মতো, 19 সালে কোভিড এসে তছনছ করে ফেলছে, ওইরকম 99 সালে সিআইএ ভাইরাসটা পুরো কম্পিউটার জগৎটাকে তছনছ করে ফেলছিল। এগুলো জাস্ট ইতিহাস। তারপর 2008 সালে এই যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটা কুব কুব ফেস নামের একটা বা কু ফেস নামের একটা ভাইরাস ছড়ায় পড়ছিল। তারপরে এই যে কনফিগার, এগুলা জাস্ট কথাবার্তা আর কিছু না। হ্যাঁ, এরপরে দেখেন এই যে কিছু অ্যান্টিভাইরাসের নাম, এগুলোর নাম আমি অলরেডি আপনাকে বলছি। ওই যে অ্যাভিরা, অ্যান্টিভাইরাস দিয়ে বুঝবেন, এই জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার এটা আর এক ব্যবসা। ঠিক আছে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে চেক করবেন, তাহলে ওই অ্যান্টিভাইরাস সফটওয়্যার বলে দিবে এর মধ্যে ভাইরাস আছে, এটা নেওয়া যাবে না, তখন ওটা নিবেন না। ঠিক আছে, তাহলে উইন্ডোজের একটা অ্যান্টিভাইরাস আছে। ধরেন আপনার উইন্ডোজ 10, আপনি উইন্ডোজের একটা ক্র্যাক ভার্সন ইউজ করতে গিয়ে উইন্ডোজে চেক দিলেন যে এই দেখো তো এটা ঠিক আছে কিনা, তো উইন্ডোজ কি আপনাকে ক্র্যাক ভার্সন ইউজ করতে দিবে? ওরে ভাইরাস থাকলেও বলবে যে এর মধ্যে ভাইরাস আছে, না থাকলেও বলবে আপনি ভাইরাস আছে। কারণ আপনি জানো ওর উইন্ডোজ ওই ক্র্যাক জিনিসটা ইউজ না করেন, আপনি জানো ওর থেকে উইন্ডোজ কিনা তারপরে ইউজ করেন। এইগুলা বহুত ফাঁকিবাজি আছে। আবার এই ধরেন এই যে ভাইরাস কোম্পানি, অ্যান্টিভাইরাস কোম্পানি, এরা ইচ্ছা করে অনেক সময় ভাইরাস ছড়ায় দেয়। দেখা গেলো ক্যাসপারাস কি এমন একটা ভাইরাস ছড়ায় দিছে যে ওই ভাইরাসটা এই ক্যাসপারাস কি সফটওয়্যার ছাড়া আর কোনো ভাইরাস কোন সফটওয়্যার ঠিক করতে পারে না। সবাই পাগল হয়ে ক্যাসপারাস কি কিনে নিল, বিশাল মানে বিজনেস। এগুলা এগুলা না বুঝলেও হবে। তাহলে অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নামগুলো মনে রাখেন। হ্যাঁ, অ্যাভিরা, ওই কিছুক্ষণ আগে বলছিলাম না যে অ্যাভিরা একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার। নর্টন, অ্যাভাস্ট, পিসি টুল, মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল। এই যে সিকিউরিটি এসেনশিয়ালটা উইন্ডোজের মধ্যে দেওয়া থাকে। ঠিক আছে, এটা আমি আগেই লিখে লিখে পড়াইছিলাম, এই জন্য আর আহ, এখানে সময় নষ্ট করলাম না। হ্যাঁ, দেখেন ভাইরাস কি, ভাইরাস কি আপনারা বলেন, ভাইরাস কি? ভাইরাস এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। ভেরি গুড, ভাইরাস এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম, এটা আমি এতক্ষণ আপনাদেরকে বুঝাইছি। তারপরে নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস? দেখেন তো কম্পিউটার ভাইরাস কোনটি, যেটা আমি বলছিলাম যে করোনার মতো মহামারী আকারে 1999 সালে না 99 সালে ছড়ায় পড়ছিল চেরনোবিল ভাইরাস, সেটার নাম হচ্ছে চেরনোবিল ভাইরাস বা সিআইএস ভাইরাস। এই যে চলে আসছে দেখেন, এই যে এসকিউএল এর ডাটাবেস সফটওয়্যার, ব্লুরে হচ্ছে সিডি ডিভাইসের সাথে রিলেটেড একটা জিনিস। এসপিএসপির মানে অনেক কিছু হইতে পারে, জানি না। ট্রোজান হর্সটা কি? এই যে ট্রোজান হর্স, এই ট্রোজান হর্সের কাহিনীটা আসলে কোথা থেকে আসছে বলেন? আচ্ছা, এই যে ইংরেজি একটা মুভি আছে অ্যাকিলিস, বা অ্যাকিলিসের নাম তো আপনারা সবাই শুনবেন, ইংরেজি সাহিত্য টাহিত্যতে আসবে। সেই অ্যাকিলিস আসলে কি কিছু না, অ্যাকিলিস হচ্ছে একটা গ্রিক বীর। একটা কি? গ্রিক বীর। সে ওই যে প্যারিস নামের একটা মেয়ে কার সাথে ভাইয়া গেছিল, ওইটা নিয়ে বিশাল একটা যুদ্ধ হয়েছিল। তো ওখানে হেক্টর নামের এই অ্যাকিলিসের যে ওই ওই রাজ্যের রাজা ছিল, আগামেমনন ছিল অ্যাকিলিসের রাজা। তারা গিয়ে ওই প্যারিসের বাপের রাজ্যকে হামলা করছিল। কিন্তু ওই রাজ্যটা এত বেশি দুর্গের মধ্যে, এত বেশি দুর্গের মধ্যে মানে ছিল যে ওরা হামলা করে আর ঢুকতে পারে নাই। তখন এই অ্যাকিলিসটা একটা বুদ্ধি করছিল। হ্যাঁ, হেক্টর বধ করে, এই যে অনেক কিছুই জানেন আপনারা, বাহ মার্শাল্লাহ। তখন অ্যাকিলিস একটা বুদ্ধি করছিল, সে করছিল কি, ওদের যে ভাঙা চোরা নৌকা আছে সেই নৌকা দিয়ে বিশাল বড় একটা ঘোড়া বানাইছিল, ঘোড়া হর্স। ওই ঘোড়ার মধ্যে ওদের প্রায় 100 জন সৈন্য উঠে চুপ করে বসেছিল। আর ওরা ওই ঘোড়াটা ওই দুর্গের সামনে রাইখা নৌকা টোকা নিয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে, মানে দূরে চলে গেছে। তখন ওই যে এই হেক্টরের এলাকার লোক মনে করছে যে ওরা ভয়ে পালায় গেছে, যুদ্ধ শেষ, আর আমাদেরকে উপহার স্বরূপ এত বড় একটা ঘোড়া দিয়ে গেছে। তখন ওরা ওই ঘোড়াটাকে টেনে ওই ওদের দুর্গের দরজা দিয়ে ভিতরে নিয়ে যায়। নেওয়ার পরে রাতের বেলা ওদের ওইরকম প্ল্যান ছিল, রাতের বেলা যখন সবাই ঘুমায় তখন ওই ঘোড়ার পেটের মধ্যে থেকে 100 জন সৈন্য বের হয়ে ওই গেটের, দুর্গের যে গেট, ওই গেটের পাহারাদার সবাইকে মাইরা অ্যাকিলিসরা তখন রাতের বেলা চলে আসে ওই গেট দিয়ে ঢুকে। ওই জন্য ওটা হলো ট্রোজান হর্স, ওই হর্সের নাম ছিল ট্রোজান। তো ট্রোজান হর্স অর্থাৎ আপনার বন্ধু বেশে আপনাকে উপহার দিছে, এটা বন্ধু বেশে শত্রু ঢুকে যাবে, আপনাকে তাকে টেনে খাল কেটে কুমির আনার মতো আর কি, খাল কেটে কুমির আনার মতো। তো কিছু ভাইরাস আছে, ধরেন আপনার ফ্রেন্ড আপনাকে একটা ছবি পাঠাইছে,
আসলে আপনার ফ্রেন্ড পাঠায়নি, আপনার ফ্রেন্ডের ছবি ফেসবুক প্রোফাইল ইউজ করে একটা হ্যাকার আপনাকে একটা ছবি পাঠাইছে, এই যে দেখ আজকে আমরা বান্ধবীর সাথে ঘুরতে গেছি, ওখানে গিয়ে KFC তে চিকেন খাইছি। আপনি ছবি ওপেন করার জন্য ক্লিক করলেন, আসলে আপনার বন্ধু পাঠাইছে আপনাকে ছবি, ক্লিক করলেন, আপনার কম্পিউটারের মধ্যে ভাইরাস ঢুকে পড়লো, এটা হলো ট্রোজান হর্স। তাহলে ট্রোজান হর্স এক ধরনের কি এখন আপনারা বলেন? এই যে এত উদাহরণ দিলাম, এত কাহিনী বললাম, এত এত কিছু বললাম, এইটার মানে কি? এটার মানে এখন আপনারা উত্তরটা দিবেন না? একজন দিলে তো হবে না, বাকিরা কি খালি গল্প শুনেই বাদ? এটা এত গল্প বললাম তো উত্তর দেওয়ার জন্য, এখন উত্তর দেন। তাহলে ট্রোজান হর্স এক ধরনের কি বলেন? এটা মনে থাকবে না? যার কাছে কঠিন লাগতেছে সে একটু বলেন। এই যে এত গল্প গুজব করে বুঝাইতেছি তাও যদি কঠিন লাগে তাহলে আসলে কি করব বলেন? এটা মনে থাকবে না যে ট্রোজান হর্স জিনিসটা কি? সবাই একটু আছেন, এই যে 9 জন হয়ে গেল কেন আল্লাহ, চলে যাচ্ছেন কেন? যারা আছেন তারা একটু বলেন এটা কি বুঝতে পারছেন কিনা। নিচের কোনটি এমএস মানে ইউটিলিটি সফটওয়্যার? নিচের কোনটি ইউটিলিটি সফটওয়্যার? দেখেন, কিছুক্ষণ আগে আমরা ভাইরাস টাইরাস পড়তেছি, যে কোনো ধরনের অ্যান্টিভাইরাসই একটা কি? ইউটিলিটি সফটওয়্যার। আর এই যে ওরাকল, ওরাকল একটা কি? এটা একটা প্যাকেজ সফটওয়্যার, এটা আমরা জানি। অ্যাডোবো ফটোশপে একটা প্যাকেজ সফটওয়্যার, ওরাকল একটা ডাটাবেস সফটওয়্যার। তাহলে এখানে এইভাবেও তো বের করা যায়, তাই না? নট অন অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় কোনটি? ওই যে কতগুলো নাম পড়ছিলাম দেখেন, এই যে ক্যাসপারস্কি পড়ছিলাম, এবিজি পড়ছিলাম, ম্যাকআফি পড়ছিলাম। উইন প্রোটা অ্যান্টিভাইরাস না, এগুলো এগুলো মনে রাখার জিনিস, আর এগুলা আসলে পড়ার কিছু নাই। ক্যাড স্ট্যান্ড ফর, এই যে কম্পিউটার এইডেড ডিজাইন, ক্যাড আমরা পড়ছিলাম না, অটো ক্যাড, কম্পিউটার এইডেড ডিজাইন, অর্থাৎ কম্পিউটারের সাহায্যে ডিজাইন করা, কম্পিউটারের সাহায্যে কি করা? ডিজাইন করা। ক্যাড মানে হচ্ছে কম্পিউটারের সাহায্যে ডিজাইন করা, বুঝতে পারছেন? এটা জাস্ট মনে রাখতে হবে, কম্পিউটার এইডেড ডিজাইন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে প্রবেশ করার জন্য, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে কি? আমাদের বর্তমান ইন্টারনেট, সেখানে প্রবেশ করার জন্য আমাদের কি সফটওয়্যার ইউজ করতে হবে বলেন? কি সফটওয়্যার ইউজ করা লাগবে এটা বলেন আপনারা? কি ইউজ করেন আপনারা ইন্টারনেটে ঢোকার জন্য, সার্চ দেওয়ার জন্য, গুগলে সার্চ দেওয়ার জন্য? হ্যাঁ, সবাই কি ইউজ করেন বলেন? একজন বললে হবে না, সবাই বলতে হবে। হ্যাঁ, আমরা ব্রাউজার ইউজ করি, সেটা মজিলা ফায়ারফক্স হতে পারে, সেটা হ্যাঁ ডি হবে, ব্রাউজার ইউজ করি, সেটা মজিলা ফায়ারফক্স হতে পারে, সেটা আপনার গুগল ক্রোম হতে পারে, বা মোবাইলে দেওয়া অ্যান্ড্রয়েড ব্রাউজার, যে ব্রাউজারই হোক না কেন, ইন্টারনেটে প্রবেশ করতে হলে আমাদের ব্রাউজার ইউজ করতে হয়। ওয়েব পেজ, ওয়েব পেজ এই যে এই দেখেন, এটা ওই একই কোশ্চেন। ওয়েব পেজ করার সময় ব্যবহার করো, ওয়েব পেজ ব্যবহার করা মানে কি? ওয়েবসাইটের পেজ ব্যবহার করা মানে কি? মানে ইন্টারনেট ব্যবহার করতে হবে। ইন্টারনেট ব্যবহার করতে হলে আমরা কি ব্যবহার করব বলেন? একটা ব্রাউজার ব্যবহার করব, সেই ব্রাউজারের একটা নাম দেওয়া আছে, ফায়ারফক্স একটা ব্রাউজারের নাম, মজিলা ফায়ারফক্স। কোনো ওয়েব পেজে ব্রাউজ করার সময় নিচের কোন সফটওয়্যারটি প্রয়োজন? এইটা আর এত না বলি, অপেরা একটা ব্রাউজারের নাম, এগুলো জাস্ট ব্রাউজারের নাম। ব্রাউজার কি কি থাকে? মজিলা ফায়ারফক্স, নেটস্ক্যাপ, অপেরা, তারপরে গুগল ক্রোম, এগুলো হচ্ছে ব্রাউজার। এগুলো বাদ দিলেও হবে, এই যে MS ওয়ার্ড লেখালেখির সফটওয়্যার বলছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যার, নোটপ্যাডও প্রেজেন্টেশন লেখালেখির সফটওয়্যার, এটা আমরা বলছি। তাহলে অপেরাটা হচ্ছে এটা। নিচের কোনটি ব্রাউজার নয়? নিচের কোনটি ব্রাউজার নয়? এটা আমার বাকি ব্রাউজারের নাম আমার পড়তেই হবে না, নাম আমি না জানলেও হবে। আমার নলেজ, পাওয়ার অফ নলেজ দিয়ে আমি প্রয়োগ করব যে ওরাকল একটা ডাটাবেস সফটওয়্যার, তাহলে ওরাকল কখনোই ব্রাউজার হইতে পারে না। এইভাবে বুঝে বুঝে পড়তে হবে, হ্যাঁ, আন্দাজে উত্তর দিলে হবে না। এরপরে সংখ্যা পদ্ধতি দেখেন, এই সংখ্যা পদ্ধতিটা আমি প্রাইমারির প্রায় 10 বছরের কোশ্চেন ঘেটে দেখলাম যে এই সংখ্যা পদ্ধতির কোনো কোশ্চেন আপনাদের আসে না। এবং এই সংখ্যা পদ্ধতিটা পড়তে হলে একটু ডিপ পড়তে হবে, না হলে আপনি সংখ্যা পদ্ধতির কিছু বুঝবেন না, তাই না? একক মান কি, স্থানীয় মান কি, তারপরে একটা সংখ্যার মান কি, বাইনারি থেকে ডিজিটাল রূপান্তর, ডিজিটাল থেকে বাইনারি রূপান্তর। ব্যাংকের একটা লেকচারে এটা নিয়ে পুরো একটা লেকচারই আছে, সেখানে আপনাদের লেকচারের মধ্যে দেখবেন 2টা লাইন এটা উঠাই দিছে। তো আমি আপনাদেরকে বলবো, পরামর্শ দেব যে সংখ্যা পদ্ধতিটা আপাতত আপনারা বাদ দেন, এটা এখন পড়ার দরকার নাই। কারণ এই জিনিসটা পড়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি এটা আসবে না। যদি আপনারা কোশ্চেন সলভ করার সময় কোনো সংখ্যা পদ্ধতি পান, স্পেসিফিকলি ওই সংখ্যা পদ্ধতিটা মানে মনে রাখা বা
পড়ে নিয়েন, কারণ কোশ্চেন রিপিট হবে এই সংখ্যা পদ্ধতি থেকে। তারপরেও যদি আপনারা মনে করেন যে সংখ্যা পদ্ধতি আমাদেরকে শিখান, তাহলে আমি শিখাবো। সংখ্যা পদ্ধতি আমি স্কিপ করতে চাইতেছি, আপনারা আহ, যদি বলেন আমি ঢুকবো এটার মধ্যে। আচ্ছা, একটা জিনিস আমরা বলতে পারি যে কম্পিউটার আমরা যে 1 থেকে 10 পর্যন্ত গুনি, এই যে দশমিক, এইটুকু আমি একটু বলেই দিই। এই সংখ্যা পদ্ধতি মানে সংখ্যাগুলোকে কোন পদ্ধতি প্রকাশ করা হবে, যেমন আমরা 0 to 9 এই টোটাল 10টা সিম্বল বা 10টা অঙ্ক ব্যবহার করি, এই ধরনের সংখ্যা পদ্ধতিকে ডেসিম্যাল বলে। ডেসিম্যাল, এই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে ডেসিম্যাল সংখ্যা পদ্ধতি। আর কম্পিউটার কিন্তু, কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, 0 এবং 1 এটা ছাড়া আর কিচ্ছু বোঝে না। তাহলে কম্পিউটার কয়টা অঙ্ক ব্যবহার করতেছে? 2টা অঙ্ক ব্যবহার করতেছে। 2কে আমরা বাই দ্বারা প্রকাশ করি, বাইনারি। তাহলে কম্পিউটার যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে সেই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে বাইনারি। সেটা কি, এই যে 0 1 0 1 নিচে 2 দেওয়ার প্রকাশ করা হয়। 2 মানে হলো ভিত্তি, যতগুলা অঙ্ক ব্যবহার করব সেটা হলো ভিত্তি। দশমিক সংখ্যার ভিত্তি হলো 10 ভিত্তিক, আর বাইনারি সংখ্যা হচ্ছে 2 ভিত্তিক। এছাড়াও এক ধরনের সংখ্যা পদ্ধতি আছে যেটা 0 থেকে 7 মানে এই 8টি অঙ্ক ব্যবহার করে, যার ভিত্তি হলো 8। এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় অক্টাল। অক্টাল। আচ্ছা, আর একটা সংখ্যা আছে যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, মানে এখানে এই 10টা, আর এ, বি, সি, ডি, ই, এফ, এই হলো 5টা। 10 আর 5 15, 0 থেকে 15 পর্যন্ত হলো 16টা, সরি এখানে 16টা আছে, এখানে হলো 16টা আছে। এই 16টা ডিজিট ইউজ করে, 16টা ডিজিট ইউজ করে এই ধরনের সংখ্যাকে বলা হয় হেক্সাডেসিমাল। এই ধরনের সংখ্যাকে কি বলা হয়? হেক্সাডেসিমাল। হেক্সা মানে 6 আর ডেসিমাল মানে হলো 10। এটা মানে হলো 10, ডেসিমাল মানে 10, হেক্সা মানে 6। অর্থাৎ 16 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় হেক্সাডেসিমাল। এই কম্পিউটারের জগতে এই 4টা সংখ্যা পদ্ধতি চালু আছে। এই 4টা সংখ্যা পদ্ধতি চালু আছে। যে সংখ্যা পদ্ধতি অক্টাল মানে 8, মানে সেখানে 8টা ডিজিট ব্যবহার করা হবে, সর্বোচ্চ 8টা। যে কোনো সংখ্যা লিখবো 0 থেকে শুরু করে 7-এর মধ্যেই থাকবে, 7-এর উপরে থাকলেই সেটা আর অক্টাল থাকবে না। আর কম্পিউটারের সংখ্যা হলো বাইনারি, অর্থাৎ 0 1 0 1 0 1 দিয়ে সব লিখতে হবে। যদি 2 লিখি সেটা আর বাইনারি থাকবে না, কম্পিউটার ওটা বুঝবে না। আপাতত এইটুকু নলেজ রাখলেই হবে। আচ্ছা, এই যে একটা হেক্সাডেসিমালকে বাইনারিতে রূপান্তর, একটা সংখ্যার উদাহরণ দিলেই তো হয় না ভাই, তাই না? একটা সংখ্যার উদাহরণ দিলেই হয় না। কেন হয় না? কারণ এই সংখ্যা পদ্ধতিকে চেঞ্জ করতে হলে কত কিছু শিখতে হবে আমি আপনাকে বলি। প্রথমে হচ্ছে এই ডেসিমাল থেকে, মানে 10 ভিত্তিক থেকে শুরু করে 3 দিকে ভাগ শিখতে হবে। এটা হলো 8 ভিত্তিক, 2 ভিত্তিক, 16 ভিত্তিক। এটা যোগ বিয়োগ গুণন ভাগ অঙ্ক বিভিন্ন কিছুর ব্যাপার আছে, তাই না? আবার আর একটা জিনিস আপনাদেরকে মুখস্থ করতে হবে, এরকম একটা চার্ট। এটা হচ্ছে দশমিক মানে ডেসিমাল, এটা হলো অক্টাল, এটা হলো বাইনারি, আর এটা হলো হেক্সাডেসিমাল। এরকম এই ডেসিমালে 1 মানে 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এটা 1, এটাও 1, এটাও 1, এটাও 1। আচ্ছা, ডেসিমালে 2 মানে হলো অক্টালে 2, বাইনারি হলো 10, এটা হলো বাইনারি 10, হেক্সাডেসিমালে 2। এরকম 1 থেকে শুরু করে 15 পর্যন্ত, 1 থেকে শুরু করে 15 পর্যন্ত, অর্থাৎ এই 16টা সংখ্যার ডেসিমাল সংখ্যার বাইনারি রূপটা আপনাদের মুখস্থ করতে হবে। এইটা আমার মনে হয় না যে এই প্রাইমারির জন্য এটা পড়ে এই মাথা নষ্ট করার কোনো দরকার আছে, এটা হলো আমার পরামর্শ। তারপরেও যদি আপনারা মনে করেন যে এটা পড়বেন, তাহলে আমি এটা স্কিপ করব না, আমি আপনাদের পরামর্শ দেবো, এটা পড়ার দরকার নেই। শুধু ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল 4টা সংখ্যা পদ্ধতি আছে, কোনটা কয় ভিত্তিক এটা আপনি জানলেন। আর ভিত্তিটা কিসের উপর ডিপেন্ড করে, এটা এটা বাইনারি কিনা। যেমন আমি আপনাকে যদি বলি 1 1 0 1 0 2, এই সংখ্যা কি একটা বাইনারি সংখ্যা? আপনি কি এটার উত্তর দিতে পারবেন? বলেন। যদি বলেন যে হ্যাঁ পারবো, তার মানে আপনার এই বেসিক নলেজটুকু থাকলেই হবে। এটা একটা বাইনারি সংখ্যা নয়। কেন একটা বাইনারি সংখ্যা নয়? কারণ বাইনারিতে শুধু 0 1 ব্যবহার করা লাগবে, এখানে 2 আছে, তার মানে এটা বাইনারি না, তাই না? এই যে এরকম করে এইটুকু বুঝলেই হবে। আমি এই মানে কনভার্সনটা আমি বাদ দিলাম, হ্যাঁ, আপনারা যদি বলেন তাহলে আমি বাদ দেব, কারণ এখানে আপনার লেকচারেও কিছু নাই, জাস্ট নামটা উঠে দিছে। আচ্ছা,
ঠিক আছে, আমি তাহলে এটা বাদ দিলাম। হ্যাঁ, এটা এটা প্রাইমারির জন্য জরুরি না, এটা লাগবে না, এই জিনিসগুলা লাগে না প্রাইমারিতে। এটা এমনি জাস্ট দিয়ে রাখছে। হ্যাঁ, জাস্ট এমনি দিয়ে রাখছে। তারপরেও কোনো এক সময়ে এটা আমি পড়াইতে পারি। লজিক গেট যদি আপনাদের সময় পাই, এখন এই সময়টা নাই, এই সময়টা আপনারা আপনাদের যে বেশি মার্ক আছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ওগুলাতে দেন। এটা আপনাদের হেল্প করবে। ম্যাথ, গণিত, এগুলোতে যদি টাইম দেন, এগুলো অনেক মার্ক, এই কাজগুলো ওখানে হেল্প করবে। এখানে এই বেসিক জিনিসগুলা জানলেই হবে। লজিক গেট অর্থাৎ কম্পিউটার যে কাজ করে, সেই কম্পিউটার কাজ করে লজিক দিয়ে। এগুলোর কয়েক ধরনের গেট আছে। একটা হলো মৌলিক গেট আর একটা হলো যৌগিক গেট। মৌলিক গেট কোনগুলা? মৌলিক গেট হচ্ছে ওয়ার গেট, অ্যান্ড গেট, আর হচ্ছে নট গেট। এইগুলো হচ্ছে মৌলিক গেট, তিনটা মৌলিক গেট। এই তিনটা মৌলিক গেট দিয়ে আরো অনেকগুলো গেট বানানো যায়, সেগুলো হচ্ছে যৌগিক গেট। সেগুলো কি? যৌগিক গেট। এইটুকু জানলেই হবে, এর বেশি জানার দরকার নাই। আপনারা বিগত 10-20 মানে 20 বছরের প্রাইমারি কোশ্চেন ঘাইটা দেখবেন যে ওর মধ্যে এই কনভার্সনের কোনো কোশ্চেন আসছে কিনা। কনভার্সন, বাইনারি থেকে ডিজিটালে রূপান্তরিত, হেক্সাডেসিমালে রূপান্তরিত করো, তারপরে আসলে সেটা কয়বার আসছে। ধরেন 20 বছরের কোশ্চেনে একবার আসছে, সেটাকে আপনার নাও আসতে পারে। ওইটার পিছনে বিশাল একটা পড়া, যে যে এটার উত্তরগুলো দিতে পারতেছে সে জানে যে এই টপিক্সটা কত বড় টপিক্স। বা আপনারা যদি কেউ পড়েন আপনারাও জানবেন। তো এখন এইটার পিছনে সময়টা নষ্ট করেন না, ঠিক আছে? আমি এই জন্য এই টপিক্সটা স্কিপ করব। এইটা নিয়ে আইসিটির একটা চ্যাপ্টার আছে, বিশাল বড় চ্যাপ্টার। আইসিটি বই ধরেন 4টা-5টা চ্যাপ্টার আছে 2 বছরে পড়ে, তার মধ্যে একটা চ্যাপ্টার শুধুমাত্র এই বাইনারি, গেট, এগুলা নিয়ে, অনেক বড় চ্যাপ্টার। তো আমি এটা স্কিপ করব। হ্যাঁ, আচ্ছা, এখানে এই যে কোশ্চেন গুলা এখন অ্যানালাইসিস করব। কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে আমি যতটুকু পড়াইছি তার মধ্যে থেকে আসে কিনা। নিচের কোনটি গণনা পদ্ধতি নয়? এবার বলেন, আমি 4টা গণনা পদ্ধতির নাম বলছিলাম, তার মধ্যে কি 3টা আছে আর একটা নাই? এই একজন বললে হবে না, যারা মানে বুঝে না তাদের বলতে হবে। আমি 4টা গণনা পদ্ধতির নাম বলছিলাম, তার মধ্যে একটা গণনা পদ্ধতি নাই। এখানের সেই গণনা পদ্ধতি কোনটা? হ্যাঁ, এই যে অনেকেই বলতেছে, তার মানে এটা ক্লিয়ার। এই যে দেখেন, সংখ্যা পদ্ধতি মোট কত প্রকার? সংখ্যা পদ্ধতি মোট কত প্রকার? 2 প্রকার। আমি মাত্র বললাম, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডিসিমাল। হ্যাঁ, তাহলে কোশ্চেন কিন্তু এগুলাই হবে, বাকি জিনিসগুলো না পড়লেও হবে। এই যে বাইনারি পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহার করা হয়, এই ধরনের কোশ্চেনই আসবে, একদম প্রমিস। যদি আসে এই ধরনের কোশ্চেনই আসবে, তাই না? আমি বলছি বাইনারিতে 0 আর 1 ব্যবহার করা হয়, 2টা। এইটা পড়ার দরকার নাই, এই যোগ বিয়োগ এখন না জানলেও হবে, কোনোটি নয়। এটা বিসিএস এর কোশ্চেন, এটা বিসিএস এ আসছিল, এই জন্য কোশ্চেন। ডাটা সংরক্ষণের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, কম্পিউটার কোন ভাষা বোঝে বলেন? আমি বলছিলাম না, কম্পিউটার একটাই ভাষা বোঝে। কম্পিউটার একটাই ভাষা বোঝে, সেটা হলো কি ভাষা? 0 আর 1। আর 0-1 কোন সংখ্যা পদ্ধতি বলেন তো? কোন সংখ্যা পদ্ধতি 0-1? যিনি পারেন না তিনি বলেন কোন সংখ্যা পদ্ধতি 0-1? বাইনারি সংখ্যা পদ্ধতি। তার মানে কম্পিউটারের মধ্যে যত কাজ হবে, যা করব না কেন, সব আমার বাইনারিতে করতে হবে। সব কিসে করতে হবে? বাইনারিতে করতে হবে। কম্পিউটারের ভাষা কোনটি? বাইনারি। এগুলা আর পড়ার দরকার নেই, কত পড়বো। হেক্সাডেসিমালে মৌলিক অঙ্ক কয়টা? বলছিলাম না, হেক্সাডেসিমালে মৌলিক অঙ্ক কয়টা? হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10, 6 আর 10 যোগ করলে 16টি। আচ্ছা, এইটা ওই যে কনভার্সনের এটা আমি বাদ দেব। হ্যাঁ, এটা কনভার্সনের এটা যদি আসে কখনো, এটা আপনারা আমাকে বলেন যে এটা আসছে। এগুলো আমি বাদ দেবো, কনভার্সন। আচ্ছা, হেক্সাডেসিমালে এই যে কোনটি আলফা নিউমেরিক কোড? কোনটি আলফা নিউমেরিক কোড বলেন? এটা হলো আস্কি কোড, এটা জানার জিনিস, আর কিছু না। কম্পিউটার তার কার্যাবলী কোন ধরনের গাণিতিক প্রক্রিয়া সংগঠন করে? এইটা হলো গাণিতিক প্রক্রিয়া, বুঝেন কিন্তু।
আমি বলছিলাম যে কম্পিউটার যে যোগ বিয়োগ গুণন ভাগ যেগুলো করে, কম্পিউটারের সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি, আর যোগ বিয়োগ গুণন ভাগ যে গেট দিয়ে করে, লজিক গেট দিয়ে করে, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা। বুলিয়ান অ্যালজাবরা, ওই বুলিয়ান অ্যালজাবরার নাম ওই জন্য আসছে। আচ্ছা, এইগুলা এই গেটের কোশ্চেন আপনাদের পড়তে হবে না, কারণ গেটের কোশ্চেন এখন পর্যন্ত প্রাইমারিতে আসে নাই। প্রাইমারিতে গেটের কোশ্চেন আসে নাই, আমি দেখি নাই, সময় নষ্ট করার দরকার নাই। এরপরে যদি আপনাদের মনে হয় যে না স্যার এটা স্কিপ করছে, এটা আমার পড়তেই হবে, তাহলে আমাকে পরবর্তী ক্লাসে বলেন, আমি কোনো একদিন এটা পড়ায় দেবো। আমি চাই না যে আপনারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন আপনাদের লস হোক, কিন্তু আমি স্কিপ করছি আপনাদের লাভের জন্য। যদি লাভটা বুঝেন তাহলে তো বুঝে চুপ করে থাকবেন, আর যদি লাভ না বুঝে মনে করেন যে না স্যার তার নিজের জন্য স্কিপ করছে, তাহলে আপনারা বলেন, আমি আপনাদের ফ্রি ক্লাস নেবো, এক্সট্রা একটা ক্লাস নেবো। এই জন্য বিদ্যাবাড়ি থেকে আমি কোনো পেমেন্টও নেবো না। খালি ওরা একটু সাপোর্ট দিলেই হবে, ওদের অনেক সময় এই ক্লাস ইয়া থাকে, এই আপনাদের যে কয়জন আছেন এই কয়জনকেই বুঝো। আচ্ছা, কম্পিউটারের হার্ডওয়্যার বলতে কি বোঝানো হয় বলেন, বলেন। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এবং সরঞ্জাম, তাই না? হার্ডওয়্যার মানে যেগুলো ধরা যায়। কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে কি বলা হয়? মেকানিক্যাল ডিভাইসকে কি বলা হয়? যেগুলো আমরা ধরতে পারি সেগুলোকে কি বলা হয়? হার্ডওয়্যার। এই যে দেখেন এগুলো কিন্তু আসছে। নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার? এইগুলা আর কত পড়বো, এই এক কোশ্চেন কতবার করে দেওয়া আছে। নিচের কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ? উইন্ডোজ 8, এটাও আসছিল। নিচের কোনটি, কোন অপারেটিং সিস্টেম আইবিএম তৈরি করছে? এটা অলরেডি আমার পড়া হয়েছে, টিচার ওয়ার্কের মধ্যে আগেই পড়ানো হয়েছে। সমস্যা সমাধানের বিশেষ অনুক্রমে সাজানোর নির্দেশগুলোকে কি বলা হয়? আমি আঁকাইছিলাম, বলছিলাম বিস্কিটের প্যাকেট দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিছিলাম। ওরাকল কোন ধরনের প্রোগ্রাম? আমি মনে হয় এটা এই কথাটা 10 বার বলছি, এই এই ক্লাসের মধ্যে 10 বার বলছি, 10 বার বলছি ওরাকল কোন ধরনের প্রোগ্রাম। আপনারা উত্তর নিজে নিজে দিয়ে নেন, মানে আমি তো বলতেছি দিয়ে নেন, দিয়ে নেন, হ্যাঁ, এখানে লিখতে হবে না এখন। কোনটি ব্রাউজার হিসেবে ব্যবহার করা হয় না? কোনটি ব্রাউজার হিসেবে ব্যবহার করা হয় না? হ্যাঁ, শেষ। কম্পিউটার কোন পদ্ধতিতে কাজ করে? আর কত পড়বো। এখন আপনারা বলেন যে এই ক্লাসে না বোঝার কিছু আছে, বা আপনাদের কোনো দাবি দেওয়া আছে, বা আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটাও বলেন, যে স্যার এই যে আপনার প্রতি এই অভিযোগ। সরাসরি বলবেন, ভালো লাগবে। আপনি পড়ার নাই, স্কিপ করছেন, আমার ক্ষতি হয়ে গেছে। যদি অভিযোগ না থাকে তাহলে আমাকে বিদায় জানান, আমি আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ। আমি ইনশাল্লাহ নেক্সট আপনার কোনো একটা ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, বাই, ভালো থাকবেন।